যে পিপল ডু নট লিভ দ্য অর্গানাইজেশন, সামটাইম দে লিভ বিকজ অফ দি বস। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো বস যদি ভালো পাওয়া যায়, অর্গানাইজেশনের ফিনান্সিয়াল অবস্থা কোনো বছর খারাপ হতে পারে, ইনক্রিমেন্ট কম হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। লিডার হওয়ার আগে ফলোয়ারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ নিড টু ফলো এ লিডার, সে কি করতেছে, প্রত্যেকের কিছু ইউনিক স্টাইল থাকবে, বাট বেসিক থিং হচ্ছে ইফ ইউ গেট এ গুড বস, গুড লিডার, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা তৈরি হবে। জেনজি সম্পর্কে ইদানিং বিভিন্ন প্রতিষ্ঠানে একটা যারা বস আছেন তাদের একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে আছে যে আছে। এরা কথা শুনতে চায় না, মানতে চায় না, ওনারশিপ নেয় না। হুম। এদের মধ্যে ইন্টিগ্রিটি নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের প্রতি Dedication, dedication. ডেডিকেশনটা নাই। এরা এই প্রবলেমটার ব্যাপারে কি মনে হয় এটা আপনার? আমি আসলে বলি যে, সমস্যাটা কোথায়? আমি যদি আমার প্যারেন্টসদের কথা চিন্তা করি, আমরা কি তাদের মতো? হ্যাঁ, তো আমাদের পরের জেনারেশন আমাদের মতো হবে না, এই চেঞ্জটা তো মেনে নিতেই হবে। ওরা অনেক কিছু পারে, আপনি তাকে সিস্টেম মতো নিয়ে আপনার জিনিসটা তার কাছে ডিমান্ড করবেন, তোমাকে এটা ডেলিভার করতে হবে, ইউ আর পেইড ফর ইট। ও দেখেন দেয় কিনা, সো ওকে কাজ অ্যাসাইন করে অ্যাকাউন্টেবল করে দেয়, বাট ডু নট ফ্রেম হিম ইন টাইম। বায়ার যা কিনতেছে সবাই সবার প্রাইস জানতেছে, এবং বায়ার আর নট নাও ডেজ লয়াল টু এ ব্র্যান্ড। তার অল্টারনেট সামনে উপস্থিত, সে একটা না পেলে আরেকটা নিবে। তাহলে আপনাকে বিজনেস সাস্টেনেবল করতে গেলে, বিজনেস গ্রো করতে গেলে আপনাকে সাপ্লাই চেইনে এফিসিয়েন্সি হতেই হবে। তো আসলে সাপ্লাই চেইন যে আমি একটা কোর্স করলাম শেষ না, এটা কমপ্লিটলি একটা গ্রোয়িং সাইড, নিজেকেও আস্তে আস্তে কিন্তু সবসময় গ্রো করতে পারতে হবে। দেন at the same time you can claim to be a CEO of the company because you are controlling everything, you know every ins and out of the business. ভাই, So আমার কাছে তো চাকরি আছে, আমি লোক খুঁজছি, লোক পাচ্ছি না, right competency লোক পাওয়া যায়, কম্পিটেন্ট লোক পাচ্ছি না। ফ্রেশদের কে নিতে চায়, কারণ ওকে নেওয়ার পরে তো আরো 2 বছর ওর পিছনে ইনভেস্ট করতে ইনভেস্ট হবে, করতে হবে। শিখাতে হবে। আবার অর্গানাইজেশন গুলা চিন্তা করে আমি 2 বছর শিখাবো, ও যদি সুইচ করে চলে যায়, তাই না? তো এই জায়গাটা একটা অস্থিরতা বিরাজ করতেছে। তিনি পড়াশোনা করেছেন বুয়েটে, সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছেন। তারপর পড়াশোনা করেছেন আইবিএতে, সেখান থেকে তিনি আইবিএ গ্র্যাজুয়েশন করেছেন। তারপর তিনি 6টা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন এবং 6টা লোকাল কোম্পানিতে। তার ক্যারিয়ারের যাত্রাপথ বহুবিধ, ভার্সেটাইল, এবং প্রতিটি যাত্রাপথই অত্যন্ত সফল। এবং তিনি এখন আছেন ডিবিএল গ্রুপে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ফেব্রিক ডিভিশনে। যার কথা বলছি, তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন, বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের সাথে সংযুক্ত আছেন। তিনি আর কেউ নন, জনাব এম আব্দুর রকিব। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। সালামালাইকুম। রকিব, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যেটা, যে বোঝাই যাচ্ছে যে পড়াশোনা আপনার একটা আলাদা প্যাশন, নর্মালি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া, এবং সেখানেও ফার্স্ট ক্লাস পেয়েছিলেন আপনি। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে একটা বিশাল বড় সম্ভাবনা থাকা সত্ত্বেও আপনার আবার কেন মনে হলো যে আইবিএতে পড়বেন, এবং তাও আবার ফাইন্যান্স নিয়ে? মানে একেবারেই উল্টো দিকের একটা পড়াশোনা যদি বলি, ঠিক এটা কেন মনে হলো? ঠিক উল্টা না। যখন বুয়েট থেকে পাশ করলাম, ন্যাচারালি ইঞ্জিনিয়ার হব, বিভিন্ন জায়গায় ট্রাই করতেছি। তো এর মধ্যে জব পাওয়ার মাঝখানে মাস্টার্স শুরু করলাম আইপিইতে, বাট মার্কেটে জবের ডিমান্ড, তো দেখি যে এমবিএর ডিমান্ড অনেক বেশি। তো ট্রাই করলাম, যেহেতু পড়াশোনার মধ্যেই ছিলাম, আইবিএতে পরীক্ষা দিলাম, হয়ে গেল। আইবিএতে পড়তে পড়তে আমার আসলে জব হয় ফার্স্ট সেমিস্টার আচ্ছা। করার পরে। সো আই ওয়াজ ট্রাইং যে আইপিএতে এমবিএ এমএস করবো নাকি এমবিএ করব। তো এমবিএ করতে যে মার্কেটিং করতে পারতাম, বাট ফাইন্যান্সটা মনে হলো পরে ক্যারিয়ারে পরে কাজে লাগবে। প্লাস হচ্ছে যে জব পেয়ে গেলে আসলে মার্কেটিংয়ে যে দৌড়াদৌড়ি করতে হয়, যে অ্যাসাইনমেন্ট তার চেয়ে মনে হলো ফাইন্যান্স উড বি বেটার। ওই সময় তো বয়স কম, যতটুকু ফোর্সি করতে পারছি মনে হচ্ছে যে ফিউচারে হয়তো ফাইন্যান্সটা কাজে লাগবে, এটাই আর কি। আচ্ছা, এক এক সময় এক একটা ডিসিশন। আইবিএতে পড়াশোনা করতে করতেই প্রথম জব হয়ে গেল। রাইট রাইট রাইট। কি ধরনের জব সেটা? কি ইঞ্জিনিয়ারিং জব না, আর এটা ফাইন্যান্স? প্রথমে যেটা দাঁড়ালো মাল্টিনেশনালে, অনেক জায়গায় ট্রাই করছি। তো আচ্ছা তো করতে করতে একটা মাল্টিনেশনালে বিওসিতে হলো। আচ্ছা। তো ইনিশিয়ালি ছিলাম ডিস্ট্রিবিউশন ইঞ্জিনিয়ার, হুম হুম। বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, বাট তারপরে 1 বছর পরে প্রোডাকশনে চলে গেছিলাম, বিওসিতেই। বিওসিতে। আচ্ছা। তো প্রোডাকশনে ওখানে প্রথমে প্ল্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র প্ল্যান্ট ইঞ্জিনিয়ার, প্ল্যান্ট হেড, এরকম করতে করতে 9 বছর পার হয়ে গেছে। 9 9 বছর। বছর ফার্স্ট জব, 9 ইয়ার্স। ওখানে আসলে আমি যেটা বলি, আমার ক্যারিয়ারে বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে অনেক জায়গায় দিয়েছি, আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, বাট ইঞ্জিনিয়ারিং শিখেছি কিন্তু বিওসিতে। বিকজ আমরা যখন পাশ করি, উই হ্যাভ লটস অফ থিওরিটিক্যাল নলেজ। ডাক্তারের যেরকম 2 বছর ইন্টার্নশিপ না করলে সে ডাক্তার হতে পারে না, আমি মনে করি ইঞ্জিনিয়ারদেরও
কাজের মধ্যে ঢোকার পর প্রথম 2 বছর ইঞ্জিনিয়ারিং শিখতে হয়। সো বিএসসিতে পুরো 9 বছর আপনি কাজ করলেন 9 বছরে এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। অনেকটা আচ্ছা। প্ল্যান্ট তো অনেক প্ল্যান্টে, বাট তখন মেনলি ফোকাসড অন ফ্যাক্টরি অপারেশন, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, সো মানে আপনি একদম প্রফেশনালি একজন ফুল ফ্লেজেড ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তারপর কি হলো 9 বছর পরে? তারপরে গেলাম আরেকটা মাল্টিন্যাশনালে, দ্যাট ইজ কল্ড রেকিট, হুম। রেকিট বেঙ্কিজার। ওদের ফ্যাক্টরি হচ্ছে চিটাগাং। রাইট। সো আই মুভ ফ্রম ঢাকা, আই বর্ন অ্যান্ড বটম ঢাকা, দেন মুভ টু চিটাগাং, ওখানে একটা ফ্যাক্টরির দায়িত্বে। তো ওটাও একটা বিশাল লার্নিং, বিশাল ইনভলভমেন্ট, বিশাল লার্নিং। তো ওখানে যে একটা স্ট্রাকচার দেখলাম যে ফ্যাক্টরি অপারেশন রিপোর্টস টু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আচ্ছা। এবং তখনই আমি প্রথম জানলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা এরিয়া আছে যেটা বাংলাদেশে তখন আমরা জানি না, আমার ফ্রেন্ড না কেউ এটা জানে কত না। সালের কথা? এটা আমি বলতেছি 2005 এর কথা। 2005 তখনও তো মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের শব্দটা তো আসেই নাই। ওয়ার্ল্ডে আমরা আসছে বড়জোর জানতাম প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট জানতে, বাংলাদেশে তখন আসে নাই, বাট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হ্যাঁ। তখন কিন্তু এটা প্র্যাকটিস করতো। রাইট। সো দেন যেটা হলো যে রেকিটের হেড অফিস ঢাকাতে, হুম। ফ্যাক্টরি চিটাগাংয়ে, সাপ্লাই চেইন রিলেটেড বিভিন্ন সমস্যা হতো, সাপ্লায়ার সমস্যা হতো, আমাকে যে চিটাগাংয়ে অ্যাটেন্ড করতে হতো, ঢাকা অ্যাটেন্ড করতে। দেন বাট একটা স্ট্রাকচার জানলাম অর্গানাইজেশনের, যে বিওসির বাইরে এফএমসিজি কোম্পানিতে এরকম স্ট্রাকচারে চলে, খুব ফাস্ট রেসপন্স করতে হবে, এভরিথিং সব কিছু অন টাইমে হতে হবে। তো ওটা একটা বিরাট লার্নিং। তো অ্যান্ড আই ইউজ টু রিপোর্ট টু সাপ্লাই চেইন ডিরেক্টর, বিং আচ্ছা। ফ্যাক্টরি হেড, সাপ্লাই চেইন ডিরেক্টরকে রিপোর্ট করতাম। ওকে। তার মানে সাপ্লাই চেইনের যে 5টা ফাংশন, তার মধ্যে ওয়ান ইজ ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং হেড হিসেবে আমি রিপোর্ট করতাম সাপ্লাই চেইন ডিরেক্টর। তো এটা আমি 2 বছর কাজ করেছি অ্যাজ এ ফ্যাক্টরি হেড। তারপরে বলি, তারপরে মুভ করলাম, এই জায়গাটা একটা ক্যারিয়ার ট্রানজিশন। আই মুভ টু এরিকসন, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল, Telecom industry. টেলিকম ইন্ডাস্ট্রিতে গেলাম সাপ্লাই চেইন ম্যানেজার হিসাবে। বিকজ বাংলাদেশে সাপ্লাই চেইনের কনসেপ্ট আছে, জানে, এরকম রিসোর্স তখন খুব বেশি নাই। রাইট। তো আমি চিন্তা করলাম বিওসিতে অপারেশনে কাজ করলাম, ফ্যাক্টরি অপারেশনে, রেকিটে করলাম, এখন একটু সাপ্লাই চেনে একটু ক্যারিয়ারটা সুইচ করি। আই ডোন্ট নো যে এটা কত বড়, তখনও জানি না। ঢোকার পরে দেখলাম এটা বিশাল জায়গা, অ্যান্ড টেলিকম তখন বুমিং, বা মোটামুটি ভালো প্রজেক্ট চলতেছে। এরিকসনও তাদের বিজনেস এক্সপানশনের জন্য কম্পিটেন্ট লোক নিচ্ছে। তো আমি যেহেতু সাপ্লাই চেনে, আমার তখনও কোর্স কোনো সার্টিফিকেশন নাই, এখন যেরকম অনেক সার্টিফিকেশন এবিপি দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তখন তো এগুলো ছিল না। তো আমাকে এরিকসন নিয়ে এরিকসন ট্রেনিং দিল সাপ্লাই চেনের উপরে। রাইট। So কিন্তু that- আমি এখানে একটা জানতে চাই যে এফএমসিজির যে প্রোডাক্ট এবং টেলিকমের যে প্রোডাক্ট, স্পেশালি এরিকসন তো বেসিক্যালি সুইচ, তারপর হচ্ছে নেটওয়ার্কিংয়ের Right. যন্ত্রপাতি, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, এগুলো নিয়ে মেনলি কাজ করতো। সো প্রোডাক্টটা টোটালি ডিফারেন্ট। তো টোটালি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। সেটাতে গিয়ে সমস্যা হলো না? সেটাতে যে আমি তো সাপ্লাই চেনে গেলাম, আমি তো কোর প্রোগ্রামিং ওটাতে গেলাম না। সাপ্লাই চেন হচ্ছে ওদের সাপ্লায়ারদের ম্যানেজমেন্ট করা, ইনভেন্টরি ম্যানেজ করা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে যে সাপ্লায়ার সাপোর্টটা ওইটা দেখা শুরু করলাম। সো দ্যাট ইজ এ ডেফিনেটলি অনেকগুলো চ্যালেঞ্জ ছিল একটা ইন্ডাস্ট্রিতে একটা যাওয়ার। তো ওই যে শুরুতে বললেন না যে 6টা মাল্টিন্যাশনাল 6টা লোকালে কাজ করলাম, এটা একটা মজার ব্যাপার আছে যে আমি 6টা অর্গানাইজেশনে কাজ করেছি, 12টা অর্গানাইজেশনে, বাট প্রত্যেকটাই 12টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। নট দ্যাট যে আমি একটা কোম্পানিতে কাজ করলাম, এখন এখানে কাজটা শিখলাম, এর কম্পিটিশনে যে জয়েন করলাম, নট দ্যাট। So it's a different industry. So that needs some sort of adaptation, flexibility. ওটা আস্তে আস্তে হয়েছে। প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল, পরে যখন ইন্ডাস্ট্রি চেঞ্জ করে ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জ আসে। এটা তো অনেক বড় সাহসেরও ব্যাপার। মানে নর্মালি আমরা যেটা করি যে ইন্ডাস্ট্রিতে থাকি, ওই ইন্ডাস্ট্রিতে এক্সপার্টিস গড়ি, Right, তখন right, ওটাতেই থাকতে চাই, কারণ ওটাতেই আমি জানি, যেটা সম্পর্কে জানি, আমি এক্সেল করতে পারবো। রাইট 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 রাইট। অন্য একটা ইন্ডাস্ট্রিতে যাওয়া তো একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। সাহসের ব্যাপার চেয়েও অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, দ্যাট অপরচুনিটি কেম, আই ক্যাপচার দ্যাট ওয়ান, একটু সাহস করে নিয়েছি। তো তার মানে প্রসেস এবং সিস্টেমটা যদি আমি জানি, রাইট, তাহলে আমি যে কোনো জবেই, যে কোনো অর্গানাইজেশনই যে ধরনেরই হোক না কেন, আই ক্যান ওয়ার্ক দেয়ার। স্পেশালি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাডমিন, এই টাইপের জায়গাগুলিতে হয় কি যে ফ্যাক্টরি একটা ম্যানেজ করতে গেলে, একটা ফ্যাক্টরি হেড যদি হন, সব কাজই করতে হয়। ম্যানেজমেন্ট, বেসিক ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে যদি আপনার ফাউন্ডেশন থাকে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার সাথে যদি আপনি MBA করেছেন, সবগুলো থাকলে তখন হয় কি একটা সিনার্জি হয়। সো দ্যাট অ্যাকচুয়ালি গিভ দ্য এজ। হ্যাঁ, তো ওখানেও তো জব পেতে গেলেও তো কম্পিটিশন করতে হয়, আমার চেয়েও তো আরও অনেকেও ছিল। তো সামহাও আই ওয়াজ লাকি যে আমি অপরচুনিটি আমার কাছে আসছে, সো আই গ্র্যাব ইট। দেন হয়তো শুরুর দিকে চ্যালেঞ্জগুলো নিতে পারছি। কারণ দুটো ব্যাকগ্রাউন্ডই ছিল, একটা ছিল যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আবার MBA. ফাইন্যান্স So ব্যাকগ্রাউন্ড। that is the foundation that helped me actually. ফাইন্যান্স পড়তে গেলে ফাইন্যান্সের সাথে ম্যানেজমেন্টও পড়তে হয়, মার্কেটিংও পড়তে হয়, অ্যাকাউন্টিংও পড়তে হয়,
ফাইন্যান্স তো আছেই, এবং ফাইন্যান্সের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো সুতরাং পুরোটাই আসলে জানতে হয়। একশোতে গাঁথা, তো টেকনিক্যালিও জানি আবার বিজনেস ওয়াইজও জানি। So, একটু ভার্সেটাইল করা, একটু নিজেকে নিজেকে একটু versatile নিজেকে করা। ইকুইপড করা, অনেক কিছু যখন যেটা লাগে তখন সেটা অ্যাপ্লাই করা। এবং এটা খুব মানে ইন্টারেস্টিং লার্নিং যে টোটালি দু ধরনের সাবজেক্টে পড়ার মাধ্যমে নিজের স্কিলটাকে বাড়ানো, Skill নিজের বাড়ানো, spectrumটা বড় করা। স্পেকট্রামটা বড় করা, হরাইজনটা বড় করা, Right. এবং নিজের কাজের জায়গাটা, ক্ষেত্রটাকে বড় করা, এটা একটা বড় জায়গা। এবং আরেকটা জায়গা হচ্ছে যে এক এক সময় এক একটা চ্যালেঞ্জ নেওয়াতে নিজের ভেতর যে জানার, যে ক্যারিয়ারের যে ডাইভার্সিটি, সেটাও হলো। অনেকটা এরকমই যে নিজেকে চ্যালেঞ্জ করা, মানে কমফোর্ট জোনে না থেকে ওয়েলকাম দি চ্যালেঞ্জেস আর নিজেকে এক্সপ্লোর করা। ক্যারিয়ারের শুরুতে আমি মনে করি এটা দরকার আছে। অবশ্যই। এবং এটা কি আপনি মনে করেন যে আমরা আসলে সবসময় চাই কি সেফ সাইডে থাকতে, কিন্তু সেফ সাইডে থাকা মানে কিন্তু ধীরে 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 মরে যাওয়া, নিজেকে এরিয়া ছোট করে ফেলা, নিজেকে কনফাইন করে ফেলা। কমফোর্ট জোনে থাকা মানে তখন কিন্তু আমি নতুন কিছু আর শিখছি না, যা শিখেছিলাম সেটারই চর্চা করে যাচ্ছি, এবং সেটা কত কম কষ্টে করা যায় সেটা শিখছি। চ্যালেঞ্জ না থাকলে নিজে কোনোদিন ইমপ্রুভ হয় না, Right. নিজের কখনো এগিয়ে যাওয়া হয় না। তাহলে ক্যারিয়ারে অলওয়েজ সামথিং চ্যালেঞ্জিং নেওয়া উচিত বলে কি আপনি মনে করেন? অবশ্যই। এবং কিছু রিস্ক থাকবেই, যেখানে আপনি যদি কিছু নাও করেন, ইফ ইউ থিঙ্ক যে মাই জব ইজ সিকিউর, ইট উইল নট রিমেন সিকিউর। সামডে ইউ মাইট গেট অবসলিট। হ্যাঁ, অবসলিট হয়ে যেতে পারেন। আপনার অলওয়েজ নতুন স্কিল করতে হবে, সেটা আপনি নিজের জবেও করতে থাকতে হবে। আবার জবের বাইরে যদি আপনি অপরচুনিটি পান, ইফ ইউ থিঙ্ক যে ওটা এটার চেয়ে বেটার হবে ফিউচার ক্যারিয়ারের জন্য, তাহলে চ্যালেঞ্জ নিতে হবে। এই ভার্সেটাইল জব করার ক্ষেত্রে আরেকটা বড় সুবিধা যেটা নিজের জীবনে অনেক বেশি কাজে লাগে, সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে নিজেকে চ্যালেঞ্জ করার ফলে নিজের অ্যাক্টিভিটি, স্পিড, জানার আগ্রহ, শেখার আগ্রহ, নিজেকে প্রমাণ করার চেষ্টাটা আপনার নিজেকে সবসময় অ্যালার্টেড রাখবে, সবসময় অ্যাক্টিভ রাখবে, এবং একটা এক্সেলেন্সের পর্যায়ে আপনাকে নিয়ে যাবে। আর এটা বোধহয় অনেক বেশি এটা দরকার। অনেক দরকার। আর এর বাইরেও আপনি যখন একটা অর্গানাইজেশন চেঞ্জ করতেছেন, ইউ নো লটস অফ নিউ পিপল, নিউ বসেস, দোজ হু আর মোর এক্সপিরিয়েন্স, তাদের থেকে অনেক কিছু শেখার আছে। ট্রু, ট্রু। এবং আপনি যত উপরে মানে জবে যাবেন, যত উপরে ক্যারিয়ারে যাবেন, মোস্টলি এটা ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুস। সুতরাং আপনি যত ডিফারেন্ট এনভায়রনমেন্টে কাজ করবেন, যেটা বলছে যত ডিফারেন্ট বসের আন্ডারে কাজ করবেন, প্রত্যেকেরই কিছু ইউনিক রাইট। স্ট্র্যাটেজি আছে, এক একটা অর্গানাইজেশনের ওয়ে আছে কাজ করা, কালচার আছে। দেন এই সবগুলো আপনার ভেতরে তখন আপনি নিতে গ্র্যাব করছেন, ক্যাচ করছেন। বাট এখানে শুরুতে একটা বলবো যে শুরুতে জবে ঢুকেই নিজের স্কিল গ্রো না করে সুইচ করা উচিত না। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে প্রশ্ন করি যে আপনার কি মনে হয় যে এখনকার দিনে আমরা দেখি যে আমাদের যারা একদম ইয়াং, যারা জবে ঢুকছেন, তারা 6 মাস 1 বছর পরেই জব সুইচ করছে, খুব বেশি হপ অন হপ অফ যেটা বলছেন অনেকে। এটার ব্যাপারটা কি না বুঝে করে। হ্যাঁ, কিছু বেসিক স্কিল গ্রো করে ফেলতে হবে তার শুরুর মানে জবে। এইটা করার জন্য আপনার কি মনে হয় যে কতদিন কি আমি এই জায়গাটা অনেকটা একদম ডিস্টিংক্টলি বলা যাবে না এটাই করতে হবে, মানে কোনো রুল বা ফর্মুলা নাই। বাট যদি প্রথম জবটা ভালো না হয়, আমি টিকতেই পারতেছি না, সুইচ ইট। প্রথম দিকে আপনি 2টা 3টা 6 মাস 1 বছরে করেন, বাট দেন গেট সেটেল নাও। স্কিল শিখতে হবে 2 বছর 5 বছর 6। ফার্স্ট জব আমি 9 বছর করেছি, আরও আগেও তো সুইচ করতে পারতাম, বাট করি নাই। একটা বেসিক ফাউন্ডেশন করে নিতে হবে, যেখানে আমার প্যাশন আছে, সেটার সাথে আমার অর্গানাইজেশন কালচার ম্যাচ করতেছে, আমি শিখতে পারতেছি, আমার লার্নিং কার্ভটা উপরে উঠতেছে। সেখানে স্যালারিটা পরের, ক্যারিয়ারের শুরুতে। ফার্স্ট হচ্ছে ক্যারিয়ার, আমার ইনভেস্টমেন্ট, রাইট। প্রথম 1-2টা হতে পারে আমার এখানে সুইচ করতেছেন, আমি আমার পার্সোনালিটির সাথে যাচ্ছে না, আমার ডিস্টেন্সের সাথে, বা আমি আর একটু পড়তে চাই, তার সাথে সময় পাচ্ছি না। বাট 1-2টার পরে জব পেয়ে গেলে ভালো, দেন ওখানে লেগে থাকতে হবে। অল্প অ্যাট্রাকশনেই শুরুতে চেঞ্জ করা ভালো না। ইফ ইউ থিঙ্ক যে এখানে আমার লার্নিংটা হচ্ছে, দেন ডোন্ট সুইচ। যে অল্প একটু প্রলোভনে, অল্প একটু টেম্পটেশন পেলাম, করে ফেললাম, এটা ঠিক না। ক্যারিয়ার মানে ডেভেলপ করার জন্য শুরুর দিকে ফাউন্ডেশন শুড বি ভেরি স্ট্রং। তো এটা আমি মনে করি, আমি বিওসিতে ওই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা, রেকিটে অনেক চ্যালেঞ্জ পেয়েছি, এফএমসিজিতে ফার্স্ট মুভিং, অ্যান্ড দেন যে লিডারশিপ অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট, ওটা এরিকসন আমাকে খুব হেল্প করেছে। যদিও টেলিকমে হয় কি যে প্রচুর ট্রেনিং, কেউ যদি ডেভেলপ করতে চায়, একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট, বিভিন্ন দেশের লোক কাজ করতেছে, বিভিন্ন প্রজেক্ট চলতেছে, ওটাতে প্লাস সাপ্লাই চেনের কনসেপ্টে যে ট্রেনিং পেলাম, লিডারশিপ, এটাতে আমার মনে হয় যে একটা খুব সুন্দর একটা ব্লেন্ড হলো আমার জন্য। পরে আমি রিয়েলাইজ করি, ওই সময় তো বুঝি না, ওই সময় তো ধরেন যে সবই যে ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি তা না। সামটাইম অপরচুনিটি আমাদের পাশে আসে, কানের পাশে দিয়ে চলে যায়, আমরা ধরতে পারি না। যেটা ধরি পরে মনে হয় যে না, ওই ডিসিশনটা ভালো ছিল।
ট্রু। এবং মাল্টিন্যাশনাল কোম্পানির সবচেয়ে ভালো পার্ট হচ্ছে তারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে প্রচুর ইনভেস্ট করে, প্রচুর invest করে, right. এবং যে পরিমাণ ট্রেনিং দেওয়া, লার্নিং করা, সব কিছু পিছনে তারা যেভাবে এফোর্ট দেয় Right. সেটা আসলে আনকম্পেয়ারেবল। আমরা আনফর্চুনেটলি লোকালে আমরা এই সুযোগটা দেই না বলে, হিউম্যান ক্যাপিটালকে ডেভেলপ করি না বলে লোকাল যে পর্যায়ে চলে যেতে পারতো, প্রবলি মেবি এটা একটা কারণ হতে পারে যে ওই পর্যায়ে যায় না। হচ্ছে আস্তে আস্তে এখন বুঝতেছে, কিছু কিছু জায়গায় আসতেছে। হ্যাঁ, যেমন এখন বিপি বলে, হ্যাঁ, বিজনেস পার্টনার, এরকম কিছু কনসেপ্ট অনেক কোম্পানি কাজ করতেছে। বাট অর্গানাইজেশনদেরও আবার অভিযোগ থাকে, আমি তো তৈরি করি, ও সে তো চলে চলে যায়। যায়। তো এটা তো থাকবে, Fine, এটা তো যাবেই একটা। বাট আমার কান্ট্রিকে তো সে হ্যাঁ, সার্ভ করতেছে। গেলেও এটা আর- আমাদের সাকসেস যে আমি একটা ছেলেকে তৈরি করছি, তাকে সে একটা বেটার জায়গায় এন্টারপ্রেনাররা যাচ্ছে। ওইটা বুঝলে তখন কিন্তু আর যেটা থাকে না। ট্রু, ট্রু। এবং আমাদের যেটা একটা জানার বিষয়, মানে আপনার কাছে জানতে চাই, যে দেখা যায় যে মাল্টি ন্যাশনালগুলো এত ইনভেস্ট করে এমপ্লয়ি ডেভেলপমেন্টের পেছনে, ট্রেনিং দেয়, অন দ্য জব ট্রেনিং দেয়, সব কিছু দেয়, এবং অনেক বেশি স্যালারি দেয়, অনেক বেশি বেনিফিটস দেয়, সব কিছু দেয়। তারপরেও এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি এত প্রফিট করে। আমি যদি লিভার ব্রাদার্সের কথা বলি, আমি যদি রেকিট বিনকেসারের কথা যদি বলি, বিএসসির কথা যদি বলি, সবগুলি সব দিক থেকে হাই পেড। আপনার ফ্যাক্টরি যখন রান করে, হাইয়েস্ট কস্ট দিয়ে রান করে, সেফটিকে নাম্বার ওয়ান প্রায়োরিটি, Compliance, safety সব সব কিছু invest করে, করে, প্রচুর টাকা খরচ করে, তারপরেও তারা অনেক প্রফিট করে। ওয়ারেজ লোকাল কোম্পানিতে আমরা হিউম্যান রিসোর্সের পিছনে সবচেয়ে কম খরচ করি, ফ্যাক্টরি মেনটেন্যান্সের পিছনে কম খরচ করি, সবচেয়ে সাশ্রয়ীভাবে চলেও আমরা অত প্রফিট করতে পারি না। কেন এটা হয়, কি মনে হয় আপনার? এটা খুব টাফ কোশ্চেন, বাট ইট ইজ ভেরি ইজি টু সি। আপনি যদি খুব অবজার্ভ করেন মাইনুটলি, দেখবেন যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি 120টা দেশে অপারেশন চালাচ্ছে, তাদের হেডকোয়ার্টার ইউরোপের একটা জায়গায় বা আমেরিকায়, বাট প্রত্যেকটা কান্ট্রি মোরালেস প্রফিট করতেছে। রাইট। তো তাদের একটা স্ট্রাকচার সিস্টেম অনেক দিনে তৈরি করা, ওই সিস্টেমটা আপনাকে বাধ্য করবে আপনার পোটেনশিয়ালের ভিতরটা বের করে আনতে। আপনি যখন মাল্টিন্যাশনাল আপনাকে ট্রেনিং দিবে, ট্রেনিং দিয়েই তো রাখবেন না, আপনার কাজে দিবে। সো আপনি অন্যদের চেয়ে ভালো পারফর্ম করেন। সো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হলো সিস্টেম, স্ট্রাকচার, প্রসেস সব কিছুই ডেভেলপ হচ্ছে, সব কিছু খুব ক্লিয়ার। একটা ইআরপি সিস্টেম আছে, এখান থেকে দেখতেছে এবং কান্ট্রি টু কান্ট্রি কম্পেয়ার করতে পারতেছেন, কার প্রোডাক্টিভিটি ভালো, বেঞ্চমার্কিংটা হয়ে যাচ্ছে। সো ওদের সিস্টেমগুলো খুব স্ট্রং। কেউ একজন চলে গেলেও বড় ভ্যাকুয়াম তৈরি হয় না। ওই যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বললেন না, শুধু তো একজনকে করতেছে না, তার পাইপলাইনে তার সাকসেসরও তো তৈরি হচ্ছে। Right. ইফ সামান মুভস, আরেকজন এসে এটা অপরচুনিটি হিসেবে করতেছে। এবং মাল্টি ন্যাশনাল যেটা আপনি যেটা সিস্টেম বললেন, আমি বলি যে প্রসেস বলেন, এগুলো সবগুলো তো ক্লিয়ারলি ডিফাইন করা, define করা, যে define করা। যে কেউ ওখানে বসলে তার যদি মিনিমাম অভিজ্ঞতা থাকে, সে ওটা রান করতে পারবে। করতে যাদের পারবে। আপনি বলছেন যেটা ব্যক্তি কেন্দ্রিক না, লোকালে কিন্তু আবার একজন লোক চলে গেলে পরে কিন্তু সে জায়গাটা অনেক বেশি তারা সাফার করে। ওই যে ব্যক্তি কেন্দ্রিক। ওদেরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট, Right. যে আছে তার উপরে সবকিছু ডিপেন্ড করে। একদম। ওই স্যার অফিসে না আসলে আজকে তার লোকজন কোনো দিশা খুঁজে পাচ্ছে না। কিন্তু মাল্টিন্যাশনাল যে সিস্টেমটা আছে, হিউম্যান রিসোর্স ইজ রিপ্লেসেবল, তার উপরে ডিপেন্ডেন্সি হচ্ছে না, সিস্টেমটার উপরে। এবং আমার কাজ হচ্ছে এই সিস্টেমটাকে স্ট্রং অ্যান্ড স্ট্রঙ্গার করা, আমি কন্ট্রিবিউট করতে থাকি। ইন্টারেস্টিং পার্ট যেটা দেখেছি সেটা হচ্ছে মাল্টি ন্যাশনালগুলো যেটা করে, তারা 15 দিন বা 3 সপ্তাহের জন্য একজন এমপ্লয়িকে ফোর্স লিভ দেয় যে বাইরে থেকে ঘুরে আসো। কারণ তারা টেস্ট করে এই লোকটা 15 দিন বা 20 দিন 21 দিন যদি না থাকে, তাহলে হাউ ইট রানস, হাউ দ্য ডিপার্টমেন্ট রানস, এখানে কোনো ফ্লস হচ্ছে কিনা, আমরা কি ব্যক্তির উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে কিনা, Right. নাকি প্রসেস থেকে চলছে, যাকে আমি আমার দায়িত্বটা হ্যান্ড ওভার করে দিচ্ছি সে এটা ঠিকমতো ক্যারি আউট করতে সে পারছে একটা কিনা। এক্সপোজার পাচ্ছে, তারও একটা ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। টিমমেটে। এবং কোম্পানির টেস্ট হয়ে যাচ্ছে যে এটা ব্যক্তি নির্ভর থাকছে না। থাকছে না। কোনো জায়গাতে একটা লোকের যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তিনি পদত্যাগ করতে পারেন, যে কোনো কিছু হতে পারে, অন্য কোম্পানি যেতে পারে, কিন্তু তাই বলে কোনো জায়গায় কোনো কিছু থেমে থাকবে না। Right. মাল্টি ন্যাশনাল এটা এনশিওর করে। লোকালি আমরা Locally অনেক এটাকে কোম্পানি করতেছে। বুঝতে পারি না। লোকালি এখন যারা ভালো কোম্পানি, ওরা কিন্তু করতেছে এখন, মানে দে আর পিকিং দি গুড কালচার অফ মাল্টিন্যাশনাল, এবং এটাতে ভালো এফোর্ট আসতেছে। যেমন সাকসেসর ডেভেলপমেন্ট, এই পার্টগুলো এখন আসতেছে। তারপরে একজন একটা পজিশনে বেশি দিন থাকবে না, ল্যাটারাল মুভমেন্ট হবে, প্রমোশন হবে। এলএফএ আমি কয়েকটা লোকাল কোম্পানিতে কাজ করলাম, তো অনেক জায়গায় এলএফএ পাচ্ছি আমি, আচ্ছা, ইন্ট্রোডিউস এটা আমি হচ্ছে। বলবো যে খুবই ভালো যে এ ধরনের সিস্টেমগুলি যত বেশি আসবে, তাতে যে রিটেনশন, এমপ্লয়িকে ধরে রাখা এবং এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন লেভেল যে কোন জায়গায় চলে যাবে, Right. এটা ওনারা চিন্তাও করতে পারবে না। একটা বিলঙ্গিংনেস অর্গানাইজেশনের প্রতি এমনি এমনি তৈরি হয় না। Right. এই সিস্টেম, এই প্রসেস, এই সুবিধাগুলো বিলঙ্গিংনেস তৈরি করে। আচ্ছা,
একটা ব্যাপার জিজ্ঞেস করতে চাই, মাঝখানে আপনি সিটিও হিসেবেও কাজ করেছেন, চিফ টেকনিক্যাল অফিসার, তো আর সেটা ঘটনাটা কি বলুন তো? এটা একটা লোকাল কোম্পানিতে কাজ করলাম। ওখানে হচ্ছে কি আমি অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে, যেহেতু আমি ইঞ্জিনিয়ার এবং অনেক কোম্পানিতে কাজ করেছি, আমার একটু ভার্সেটাইল এক্সপিরিয়েন্স আছে। তো ওদের অনেকগুলা নতুন প্রজেক্ট চলতেছে। এই প্রজেক্টগুলো টেকনিক্যাল পারচেজ এবং বড় একটা ওভারঅলিং বড় টিম, এখানে কিন্তু টেকনিক্যাল ডিসিশন লাগে অনেকগুলো অপশনের মধ্যে। সো আই ওয়ার্ক দ্যার অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে অপারেশনকে হেল্প করার জন্য বা নতুন প্রজেক্ট যেগুলো আসতেছে ওগুলো টেকনিক্যাল ফিজিবিলিটি দেখার জন্য এখানে কাজ করেছে। দে সিলেক্টেড মি সিইং মাই ক্যারিয়ার, যে অন্য জায়গায় কোন কোন জায়গায় কাজ করছে। ওদের অনেক অপারেশন আছে, বাংলাদেশ একটা বড় কোম্পানি, তাদের বিভিন্ন রকম প্ল্যান্ট আছে। তো আমার ওই যে অক্সিজেনের এক্সপিরিয়েন্স, এফএমসিজির এক্সপিরিয়েন্স, টেলিকম, ব্যাটারির এক্সপিরিয়েন্স, সব মিলে দে ফাউন্ড এ গুড ফিট, যে এই জায়গায় আমি কিছু সাপোর্ট দিতে পারবো। দে চুজ মি অ্যাকচুয়ালি। সো তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা আপনাকে অনেক বেশি হেল্প করলো সিটি মাল্টিনেশনাল যখন আমরা কাজ করতাম তখন ফ্যাক্টরি অপারেশনের সাথে সাথে প্রতি বছর কিছু প্রজেক্ট করতে হতো। একদম। তো ওই প্রজেক্টগুলা যেটা হয়তো আমরা দেখি যে লোকাল কোম্পানিতে এত মানুষ এত কিছু নিয়ে করে, ওখানে আমরা সিস্টেমভাবে করতাম। আসলে হয় কি যে হ্যান্ডস অন কাজের কোনো বিকল্প নাই, করে আসলে একটা কনফিডেন্স হয়ে যায়, হ্যাঁ আমি এই প্রজেক্টগুলো করতে পারবো। কত বড় প্রজেক্ট করেছি সেটা হচ্ছে আমার ক্যারিয়ারের ম্যাগনিটিউড, আমার ক্যারিয়ার কত বড় প্রজেক্ট আমি হ্যান্ডেল করেছি বা প্রজেক্ট ডিরেক্টর কোনটায় কোনটায় হয়েছে। এবং এটা কিন্তু একটা গর্বের ব্যাপার যে এই প্রজেক্টটা আমার করো, এই প্রজেক্টে কোথাও। আমি প্রজেক্ট ডিরেক্টর ছিলাম বা প্রজেক্ট ম্যানেজার Right, right. ছিলাম, সেটা একটা বিশাল বড় ব্যাপার। এবং প্রজেক্ট ম্যানেজার কাজ যারা করেন এটা একটা 360 ডিগ্রি লার্নিংও হয়ে যায়। এটা সায়েন্স প্লাস আর্টস দুটো একদম, মিলে একই সাথে। প্রজেক্ট মানে সায়েন্স অ্যান্ড আর্টস এবং কমার্সও বটে। কমার্স বটে, কমার্স তো ফিনান্স তো থাকবে, থাকবেই। বাট মানে এই জায়গাটা হচ্ছে কি যে আপনাকে আর্ট হয়তো কিছু এমন কিছু কাজ করতে হবে যেটা আগে কেউ করেনি। মানে আপনাকে ফিলোসফিক্যাল কিছু চিন্তা করতে হবে, কিছু টেকনিক্যাল প্রসেস অনুযায়ী চিন্তা করতে হবে, দুইটার ব্লেন্ড হতে হবে। চিফ অপারেটিং অফিসার হিসেবে আপনি কাজ করেছেন, রাইট। সেটার কথা শুনতে চাই। অপারেশনের হেড হিসেবে কাজ করাটাই চিফ অপারেটিং অফিসার, বাট ওখানে যেটা হচ্ছে যে অনেকগুলা বিজনেসের দায়িত্ব একসাথে আসে। সেটা লিডারশিপ রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যে সব কাজ তো আমি করবো না। তো সিলেক্টিং দ্য রাইট পিপুল বা যে এরিয়াটা একটু উইক আছে তাকে একটু বেশি সুপারভাইজ করা, তৈরি করা, অ্যাট দ্য এন্ডে বিজনেস রেজাল্ট এনে দেওয়া আর কি। সো চ্যালেঞ্জিং চিফ আচ্ছা, অপারেটিং। এই যে সিওর জবটা যেটা আপনি বলছেন যে অপারেশনস হেড হিসেবে কাজ করা এবং লিডারশিপ রোলে কাজ করা, Right. সো আমরা এই যে লিডার হবার জন্য যখন আমরা এক্সিকিউটিভ থাকি, এখানে থাকি, সেখানে কি আমরা লিডারশিপ শিখতে পারি বা শেখার উপায়টা কি, মানে লিডার হয়ে উঠবার উপায়গুলো কি? বেসিক্যালি সবার মধ্যে পোটেনশিয়াল আছে। তো লিডারশিপে হয় কি অর্গানাইজেশনের একটা বড় রোল থাকে। আমি যদি তার ভিতরে পোটেনশিয়ালটাকে বের করে আনতে চাই, তাকে লিডারশিপ রোলে দেওয়ার আগে তাকে তৈরি করতে হবে, তাকে কিছু চ্যালেঞ্জিং কাজ দিতে হবে। প্লাস হচ্ছে কোনো একটা কারিকুলাম ছাড়া হঠাৎ হঠাৎ করে লিডারশিপ তৈরি হয়, সেটা পলিটিক্যাল লিডারশিপ হতে পারে, বাট কর্পোরেট লিডার তৈরি করতে গেলে ইউ হ্যাভ টু ইনভেস্ট অন দ্যাট রিসোর্স। এবং যার মধ্যে পোটেনশিয়াল বেশি আছে সে ওই চ্যালেঞ্জগুলো নিয়ে যে প্রজেক্ট কমপ্লিট করা, আইডেন্টিফাই করা যায় যে এর মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। আবার যার মধ্যে অল্প একটু আছে তাকে আমরা ইনভেস্ট করে একটু ম্যাগনিফাই করতে পারি। তো নতুন চ্যালেঞ্জ দিলে, নতুন করলে সবাই তো আর সমান না, সবার পোটেনশিয়াল যে ভালো করছে তাকে আরেকটু আগে দেওয়া, যে একটু পিছিয়ে আছে। তো এইখানে আমি বলবো যে লিডার হওয়ার আগে ফলোয়ারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ নিড টু ফলো এ লিডার, সে কী করতেছে। প্রত্যেকের কিছু ইউনিক স্টাইল থাকবে, বাট বেসিক থিং হচ্ছে ইফ ইউ গেট এ গুড বস, গুড লিডার, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা তৈরি হবে। এখানে একটা কি বড় চ্যালেঞ্জটা একজন গুড বস, গুড লিডার পাওয়া আমাদের দেশে? রাইট। অনেক সময় গুড বস পাওয়া যায়, ভেরি মানে পাওয়ারফুল বস, বাট তাকে লিডার বলবো যে আমাকে তৈরি করবে, যে আমাকে Exactly, ডেলিগেট করে develop দেবে, করবে যে। আমাকে ডেলিগেট করে দেবে, ডেলিগেট করবে। যদি আমার উইকনেস থাকে আমাকে দূর থেকে সুপারভাইজ করবে, ভুল হলে ধরা দেবে, এবং সামটাইম আমাকে এমন চ্যালেঞ্জ দিবে যেটা আমি কনফিডেন্স ফিল করতেছি না, বাট উনি বুঝতেছে আমি এটা পারবো। সো আমাকে একটু সাপোর্ট দেওয়া, একটু patting পুশ দেওয়া, করা, হ্যাঁ একটু- পুশ একটু দেওয়া, motivate আটকায় গেলে করা। হ্যাঁ মোটিভেশন। তো এই লিডারশিপটা হচ্ছে অর্গানাইজেশনের কালচার এবং ইন্ডিভিজুয়াল বসের উপরে ডিপেন্ড করে। সামটাইম অনেকে বলে যে পিপল ডু নট লিভ দ্য অর্গানাইজেশন, সামটাইম দে লিভ বিকজ অফ দ্য বস। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো বস যদি ভালো পাওয়া যায়, অর্গানাইজেশনের ফিনান্সিয়াল অবস্থা কোনো বছর খারাপ হতে পারে, ইনক্রিমেন্ট কম হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমার ক্যারিয়ারটা আগাচ্ছে কিনা, আমার বস আমাকে তার পজিশনের জন্য আমাকে তৈরি করতেছে কিনা, আমি শিখছি শিখছে কিনা, এবং আমার বস উপরে যাওয়ার জন্য আমাকে তৈরি করতে পারলে উপরে যাবে, এরকম যদি অর্গানাইজেশনের একটা কালচার হয় তাহলে কিন্তু এটা উইন উইন হয়। এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো ক্যারিয়ারে সব কিছুই যে স্মুথ যাবে তা তো না, অনেক সময় ডিফিকাল্ট টাইম আসবে। সো বসেরও যদি অনেক সময় ডেভেলপমেন্ট না হয় তাহলে তো আমি ব্লক হয়ে যাব। এক্স্যাক্টলি। তো ওই ব্যাপারটা আমার আমার বসকে পুশ করে উপরে নিতে পারলেই আমি সেটাই। বসের জায়গায়। হয় কি যে অনেক মানে আসলে আমরা দেখি যে
খুব উপরে লিডারশিপ চেঞ্জ হচ্ছে, রাইট সিও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট এক দেশে সে আরেক দেশে যাচ্ছে। আসলে কিন্তু এই চেঞ্জটা একটা ডিনামিক্স, যেটা অর্গানাইজেশনের মধ্যে ডেভেলপমেন্টের কাজ করতেছে। তো আমাদের লোকাল কোম্পানিতেও হচ্ছে, কারণ আমি এখন বলবো রিসেন্টলি আমাদের যে ইকোনমিক বুস্ট হলো বা হচ্ছে এখনও, লোকাল এন্টারপ্রেনার কিন্তু ভালো করতেছে। প্রাইভেট অর্গানাইজেশনগুলি সম্পর্কে একটা অনেক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন আমাদের এমপ্লয়ীদের আছে। একটা হচ্ছে বেনিফিটস নিয়ে তো আছে, প্লাস হচ্ছে অর্গানাইজেশনাল কালচার। সেখানে দেখা যায় যে যদি মালিকানা ভিত্তিক প্রতিষ্ঠান যেগুলো হয়, সেখানে মালিকেরা এখনও একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে লেভেলের চিন্তা ভাবনা ফিউচার্স করা দরকার, সেটা তারা কম করেন। অনেক বেশি কে কী করছে না করছে, অনেক মাইক্রো ম্যানেজমেন্ট যেটা বলি, এটাতে যাচ্ছেন। ম্যাক্রো একটা বড়, কিন্তু ব্যবসাটাকে কী করে বড় করা যায়, আমাদের নেক্সট ইয়ারের টার্গেট কী, 5 বছর পরে ডাউন দ্য লাইন আমরা কোথায় যাব, এইগুলোর বদলে ও কী করলো, সে কী করলো, এ এসে আমাকে কী বললো, কারণ কথা, এগুলো অনেক বেশি প্রিভেইল করে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আমরা কি ম্যাচিউরড হচ্ছি আসলে? আমি কিছু ডেভেলপমেন্ট দেখেন এখন হচ্ছে কি যে যারা অনেক লোকাল কোম্পানি মাল্টিনেশনাল থেকে যারা কাজ করেছে তাদেরকে জব দিচ্ছে। সো এখানে কি হচ্ছে, কালচার ইনফিউশন হচ্ছে। আবার যারা এন্টারপ্রেনার তারা দেখতেছে আমি যদি এই মাইক্রো ম্যানেজমেন্টে থাকি, তাহলে আমার যে এন্টারপ্রেনার রোলটা আমি যে আরও বড় হবো, আরও ডাইভার্সিফাই করবো, সেটা করতে পারবো না। এই ফিল্ডটাই তো, মানে এই কনফিডেন্সটা তারা আবার পাচ্ছে না। ভাবছেন কি, আচ্ছা আমি যদি মাইক্রো ম্যানেজমেন্ট না করি তাহলে তো এটা বলবে, ও তো এটা দেখতেছেন, এটা হচ্ছে আমার থেকে লস হয়ে যাচ্ছে, উনি এটা অনেক কনসার্ন হয়ে যাচ্ছে। সামার ট্রু, কারণ কি যে আমি একটু অন্যভাবে বলি, ছোটোবেলা থেকে আপনি যদি আমাদের পড়ার সিস্টেমটা দেখেন, আমাদের একটা প্রিভেলিং কালচার আছে যে বলা যে আমি পড়ি নাই কিন্তু আমি পরীক্ষা ভালো করছি। উই ফিল প্রাউড, আমি কিচ্ছু পড়ি নাই, আমার প্রিপারেশন খুব খারাপ ছিল কিন্তু আমি ভালো করছি। এখানে যদি আপনি মাইন্ডসেটটা দেখেন, একটু নিজেকে ফাঁকি দেওয়ার, নিজেকে একটু জাহির করার একটা মাইন্ডসেট ছোটোবেলায় তৈরি হয়। বা পড়লাম না, একটু আরেকজনেরটা দেখে পার হয়ে গেলাম। এই মাইন্ডসেটটা আমরা যখন জবে যাই, বা ওই যে একটু আগে বলতেছিলাম আপনার সাথে ব্রেকের সময়, যে প্র্যাকটিক্যাল সেশনাল আমরা না করে নাম্বার পেয়ে উই ফিল প্রাউড, আমি প্র্যাকটিক্যাল করি নাই, আই থিঙ্ক আমি খুব জিতে গেলাম। যেমন বায়োলজি পরীক্ষা মনে আছে, স্কুলের পরীক্ষা আরেকজন আমার সবাইকে বায়োলজি খাতায়, প্র্যাকটিক্যালেও গিয়ে আমরা আরেকজনকে আঁকালাম, তারপরে স্কুলের যে পিয়ন আছে সে করে দিল, উই ফিল আমরা উইন করলাম। আসলে আমরা এই জায়গাটায় নিজেদের বড় ক্ষতি করতেছি। ফার্স্ট থিং হচ্ছে যে আমার ভিতরে ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি ইনবিল্ট হয়ে যাচ্ছে। এটা একটা ক্রেডিটের ব্যাপার। হ্যাঁ, আমি ভাবতেছি ক্রেডিট, আসলে কিন্তু আমি নিজেকে ফাঁকি দিচ্ছি। যখন অর্গানাইজেশনে যাচ্ছি, অর্গানাইজেশনকে ফাঁকি দিচ্ছি। এবং যারা এন্টারপ্রেনার তারা দেখতেছে আমি না থাকলেও তো ফাঁকি দেয়, ও তোর কাজটা ডিউ টাইমে করতেছে না, সো আমাকে ওকে চোখে চোখে রাখতে হবে। এই চোখে চোখে রাখতে যে মাইক্রোম্যানেজ করতে যে এন্টারপ্রেনারের পোটেনশিয়াল যেটা, সেটা কিন্তু ছোট জায়গার মধ্যে আটকে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে কি তখন, যে টম অ্যান্ড জেরির মতো, আমি অফিসে না গেলে আমার লোকজন ফাঁকি দিতেছে, আবার আমি চিন্তা করছি বস আছে, আচ্ছা আমি ওনাকে কাজ দেখাই, বাট আমার কাজটা যে আমি করবো, এই কালচারে আসতে গেলে আপনার অর্গানাইজেশনের কেপিআই সিস্টেম কালচার চেঞ্জ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি সেট করতে হবে, তোমার কাজ তুমি করবা। তারপরে মনে করি যে আমি কোনো কিছু হলে দেখেন যে আমাদের কালচার আছে, বসকে যে জিজ্ঞেস করি, বস যদি ওকে বলে তাহলে করবো। তার মানে কি, আই ডোন্ট হ্যাভ দ্যাট কনফিডেন্স টু কমপ্লিট মাই জব উইদাউট সুপারভিশন অফ মাই বস। এই কালচারটা যখন করতে পারবো, বস তো তুমি আমরা দেখাও না কেন, বলো না কেন, সেটা তো ঝাড়ি না বললে এইটা অর্গানাইজেশন কালচার, তুমি নিয়ে দিয়ে কেন ছেড়ে দিলে, আমাকে দেখাইছো না, উই আর ইনহেরিটিং। এখন বাংলাদেশে হচ্ছে কি একটা ট্রানজিশন পর্যায়ে যাচ্ছে, কোনো অর্গানাইজেশনটা চেঞ্জ হচ্ছে, কোনো অর্গানাইজেশন আগের জায়গায় আছে। যারা চেঞ্জ হবে তারা সামনে আগে যাবে, আর যারা ওইটা ধরে রাখবে, সামনে এমন চ্যালেঞ্জ আসতেছে, সব কিছু তো ওপেন হয়ে যাচ্ছে। এই যে এআই আসতেছে, গ্লোবালাইজেশন আসতেছে, সব কিছু, তখন আর ওটা করে পারা যাবে। এবার সম্প্রতি ভিয়েতনাম নিয়ে আমরা কিছুটা কথা বলছিলাম, তখন এটা হলো যে ভিয়েতনামে এই যে প্র্যাকটিসগুলো, লিডারশিপ প্র্যাকটিস, ডেলিগেশন এবং টপ লেভেলের লোকদের মাইক্রো ম্যানেজমেন্ট থেকে সরে এসে ফিউচারিস্টিক আলোচনা করা, তারা এমপ্লয়ীদের মধ্যে ফিউচারিস্টিক আমরা ভবিষ্যতে কোথায় যাবো এই স্বপ্নগুলোকে বুনে দেন। ফলে যেটা হয় যে এমপ্লয়িরা অনেক বেশি এনথুজিয়াস্ট থাকে যে আমি যদি এটা করি তাহলে ওই জায়গায় পৌঁছাবো। সো এই প্র্যাকটিসটা কিন্তু ভিয়েতনামিজরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করছে, অনেক দ্রুত করে, ট্র্যাডিশনাল ওয়েতে যায় না জানে। কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকে ভিয়েতনামে চিফ বেটার ছিলাম। 76-এ এসে ভিয়েতনাম স্টার্টেড, এবং তাদের এই যে রাজধানীগুলো পুরো বস্তি ভরা ছিল, খুবই গরিব অবস্থা ছিল। এই রিসেন্ট পিরিয়ডে লাস্ট 15 বছরে ভিয়েতনাম কোথায় চলে গেছে। তারপর দেখেন মালয়েশিয়া গেল, তাই না? হ্যাঁ, তারপর ইভেন এখন আফগানিস্তান কি করতেছে।
আফগানিস্তান তো একটা মানে অদ্ভুত ঘটনা, তো যে একটা এরকম ধ্বংসপ্রাপ্ত একটা দেশ, দেশ। যে ধ্বংসপ্রাপ্ত দেশ, সেখান থেকে সারা উঠে আসছে। দুনিয়া থেকে ব্লকড একটা দেশ, তারা তাদের ইকোনমিকে রিভাইভ সেটাই। করে ফেললো। চিন্তা করেন। তারা তাদের মুদ্রা বিনিময় হারকে কত উপরে নিয়ে গেল। তো এখানে দেখেন যে হার্ডওয়ার্কিং, প্যাট্রিয়টিজম সবকিছু একসাথে ক্লিক করছে কিন্তু, এবং শ্রীলঙ্কা, রাইট? শ্রীলঙ্কা, কয়েকদিন আগে আমরা হ্যাঁ, শ্রীলঙ্কা ওদেরকে আমরা কি লোন টোন দিলাম, হ্যাঁ লোন ফেরত পাবো কিনা, না দে হ্যাভ কাম ব্যাক। এবং তাদের যিনি গভর্নর তিনি ওয়ার্ল্ড রিকগনিশন পাচ্ছেন যে ওয়ান অফ দ্য বেস্ট গভর্নর। রাইট। সো শ্রীলঙ্কা কিভাবে এই জায়গায় চলে গেল? শ্রীলঙ্কার দেখেন, আমি তো শ্রীলঙ্কানদের সাথে কাজ করেছি, দে আর ভেরি ওয়ার্ক ড্রিভেন। টার্গেট যেটা হয়ে যাচ্ছে ওটা অ্যাচিভ করে ছাড়বে। দে আর ভেরি স্টাবন ইন গেটিং দ্য জব ডান। এবং ফলো আপ, ফলো। ওদের শ্রীলঙ্কানদের যে জিনিসটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি তারা ফলো আপ করে লেগে থাকে। আর হচ্ছে ওদের নেশনের এডুকেশন লেভেলটা দেখেন, ওটা কিন্তু একটা এজ তাদের, বাইরের কমিউনিকেশন সব কিছুতে ওটা। তো আমাদের হচ্ছে, আমাদের ইয়ং জেনারেশন অনেক এখন দেখি যে খুব সেলফ ডিপেন্ডেন্ট, এই যে সবাই যে নিজে নিজে এন্টারপ্রেনারশিপ কাজ করে, হ্যাঁ ইন্টারনেটে কাজ করে, ওই জায়গায় হচ্ছে কমিউনিকেশনও ভালো হচ্ছে। আমাদের চেয়ে আমাদের পরের জেনারেশন যারা আছে তারা ইংলিশ টিংলিশে আমাদের চেয়ে অনেক ভালো। আচ্ছা, জেনজি সম্পর্কে ইদানিং বিভিন্ন প্রতিষ্ঠানে একটা যারা বস আছেন তাদের একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে আছে, যে আছে। এরা কথা শুনতে চায় না, মানতে চায় না, ওনারশিপ নেয় না, হুম। 9টার সময় ঢুকতে চায় না ঠিক মতন, বা 5টা বাজলেই বেরোয় যায়, বলেও যায় না যে বস গেলাম। হ্যাঁ, কাজ ভালো লাগলে করলো, না করলে করলাম না, চাকরি কোনো কিছু বললে পারে চাকরি করলাম না, চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এদের মধ্যে ইন্টিগ্রিটি নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের প্রতি ডেডিকেশনটা নাই। এরা এই প্রবলেমটার ব্যাপারে কি মনে হয়? এটা আমি আসলে বলি যে সমস্যাটা কোথায়? আমি যদি আমার প্যারেন্টসদের কথা চিন্তা করি, আমরা কি তাদের মতো না, তাই না? তো আমাদের পরের জেনারেশন আমাদের মতো হবে না, এই চেঞ্জটা তো মেনে নিতেই হবে। তাহলে ওই এই জেনজি বা মিলেনিয়াম যারা আছে এদের সাথে ডিল করার উপায়টা কি? এদের ডিল করা, আমি যতটুকু বুঝি যে আসলে ওদেরকে এরকম গ্রো করতে দিতে হবে, ওদেরকে আটকে রাখে আপনি পারবেন না। ও খুব তাড়াতাড়ি শিখতে পারে। আমি যেটা শিখেছি 2 বছরে, ও 15 দিনে এটা শিখবে। ওদের শেখার ইকুইপমেন্টও আছে, সব কিছু আছে। সো ওর জন্য স্কিল গ্রো করা, ক্যারিয়ার গ্রো করা মানে, বাট ও খুব ছটফটা হবে, কিন্তু হ্যাঁ, অস্থির হবেই এটা, কারণ আমাদের এখন সময়টাই অস্থির। বাট ওদের ওই অস্থিরতাকে এসেট হিসাবে নিয়ে কাজে লাগাতে হবে। ইউ ক্যান রিপ্লেস দেম ভেরি ইজিলি। মার্কেটে তো এরকম অনেক স্কিলসের আছে, এবং আমাদের সময় বলা হতো কি আপনি একটা লাইনে এক্সপার্ট হন, বাট এখনকার হচ্ছে আপনার এক্সপার্ট এরিয়া 3টা-4টা থাকবে, যখন যেটা লাগে এটা কাজ করবে। মাল্টি স্কিল ছাড়া টিকে থাকা ওরা কিন্তু বাই ডিফল্ট মাল্টি স্কিল হয়ে যাচ্ছে। এখন আপনি তাকে আপনার জায়গায় ডিফাইন করে তাকে কাজটা বুঝিয়ে দিবেন, সে কতক্ষণে করলো কী করলো জানি না, কাজের কোয়ালিটি ধরে আমাকে ডেলিভার করবে। ওই ফ্রিডমটা তাকে দিতে হবে। কারণ আমাদের মতো ধরেন আমরা একসময় 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করেছি ক্যারিয়ার জন্য, ও 8 ঘন্টায় ওটা ডেলিভারি দিবে। তারপরে তাকে ফ্রিডম দিতে হবে তার সোশ্যালাইজেশনের জন্য। তার আরেকটা ওয়ার্ল্ড আছে, তার একটা ভার্চুয়াল আছে, সেখানে সে শখের বসে কিছু করে সে হয়তো আরেকটা স্কিল ডেভেলপ করতেছে প্যারালালি 2টা-3টা সে লাইফ লিড করছে। ইউ আর নো বডি টু স্টপ দেম, চাইলেও পারবেন না। যেমন একটা কমপ্লেইন আছে আমাদের জেনজি মিলেনিয়াম সম্পর্কে, যে এর অফিসারের পরে ফোন করলে ফোন ধরে না, কোনো ফিডব্যাক দেয় না, ছুটি দিলে ফোন করলে ফোন ধরে না। হ্যাঁ, আর থাকতে বললে পরে এরা থাকতে চায় না, বসে থাকবো আমার তো কাজ আছে, ওর অপশন আছে, বলে চলে যায়। ওর অপশন আছে, ও তো আরো অনেকগুলো স্কিল নিয়ে বসে আছে। স্ট্রিট কথা যে আপনি আমাকে বেতন দেন 9টা থেকে 5টা জব করার জন্য, আমার কেন 5টা পরে বলে যেতে হবে? আর 5টা পরে তো আমি আপনার ফোন ধরার জন্য পেইড অফ না। সো ওয়াই শুড আই টেক ইউর কল? আমার পার্সোনাল টাইম আমি পার্সোনালি ইউজ করবো। আসলে গ্লোবালাইজেশনের কারণে বাইরে তো এভাবে চলতেছে। এখন তো কেউ শুনি যে সপ্তাহে 3 দিন ছুটি চায়। হ্যাঁ, আমরা 2 দিন ছুটি প্রাইভেটে দিতে পারি না, একদিন দেই, আবার কখনো কখনো শুক্রবারও ঝামেলা থাকে, কল করি। তার কম্পেনসেশন যদি আপনি দেন, হ্যাঁ প্রয়োজনের সময় হেল্প করবে, বাট তাকে আপনি তার কম্পেনসেশন দিতে হবে। রেগুলার হলে চলবে না, কারণ ওর লাইফস্টাইলটা আলাদা, ওর মাইন্ডসেটটা আলাদা, ওর সার্কেল আছে না একটা, ওই সার্কেলের সাথে তাহলে তো ও কি হয়ে যাবে? হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে যাবে, ও তো একটা নার্ড হয়ে যাবে। আমরা যেমন ছিলাম যে মানে অফিস আর বাসা, মানে অফিসটাতে যতক্ষণ থাকা যায় বসে করে বাইরে দিতে হবে। ও অফিসে কাজ করতে করতে ওর নেটওয়ার্ক একটা মেনটেন করবে, আপনাকে ফ্রিডম দিতে হবে, বিকজ ওর জেনারেশনে সবাই করতেছে। বাট ও ওটা করে আপনাকে কাজ ডেলিভার করতে পারবে, ওই সিস্টেমটা আপনি দেখেন। তারপরে হচ্ছে জেনজি বা মিলেনিয়াম বা এখনকার নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা কাজে আসছে, ওদের কালচারটা, ওদের মাইন্ডসেটটা বুঝে সেইভাবে ওদেরকে ডিল করলে আমরা বেস্ট রেজাল্টটা পেতে পারি। প্লাস হচ্ছে দে ক্যান লার্ন ভেরি কুইকলি। ওরা অনেক কিছু পারে। আপনি তাকে সিস্টেম মতো নিয়ে আপনার জিনিসটা তার কাছে ডিমান্ড করবেন, তোমাকে এটা ডেলিভার করতে হবে, ইউ আর পেইড ফর ইট। ও দেখেন দেয় কিনা। সো ওকে কাজ অ্যাসাইন করে অ্যাকাউন্টেবল করে দেন, বাট ডু নট ফ্রেম হিম ইন টাইম, অথবা বিভিন্ন মানে তোমার এটা থেকে এতটা থাকতে হবে, আমি যা বলি করে নাও, তাকে ফ্রিডম দেন, কাজ বের করে নেন।
এবং তাকে আরো নতুন কিছু শেখান, সেখানের মধ্যে ইনভলভ রাখেন, দেখবেন সে কাজ করবে। নতুন রোল, যেমন আমরা যখন জব করতাম, আমরা মাল্টিনেশনালে শুনতাম যে কিছুদিন অপারেশনে কাজ করছে না, মার্কেটিংয়ে যাচ্ছে। আমাদের লোকাল কোম্পানিতে কিন্তু রোটেশন, ইভেন ফ্যাক্টরি হেড থেকে পরে এইচআরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হতে হতে স্কিল বাড়তে বাড়তে একসময় সে সিও হবে। ব্যাংকেও তাই করে, তাই করে। কনস্ট্যান্ট তাদেরকে রোটেট করে। জব রোটেট না করো, তুমি তো ডিপার্টমেন্ট রোটেট করতে পারো, দেন ইউ গট নিউ স্কিল। আর যেটা আগে হয়তো 4 বছরে, এখন ইয়ং জেনারেশন পারবে 1 বছরে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওদের প্রসেসর অনেক ফাস্ট, সোজা কথা। ট্রু, এবং সেটা বুঝে সেইভাবে ডিল করলে তাহলে এখনকার যে আমাদের বসদের যে ফ্রাস্ট্রেশন নতুন প্রজন্ম নিয়ে, সেটা ওটা দূর করা সম্ভব। আপনি ডিবিএল এ কাজ করছেন ফেব্রিক ডিভিশনে, এবং এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন। স্পেশালিস্ট হিসেবে অলরেডি নিজেকে স্ট্যাবলিশ করেছেন আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে। এবং তো এই যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম যে একটা সময় বাংলাদেশে প্রকিউরমেন্ট বলতো, এখন সব জায়গায় হিউম্যান রিসোর্সকে বলতো পার্সোনাল ম্যানেজমেন্ট, এখন হিউম্যান রিসোর্স, হিউম্যান ক্যাপিটাল বহুত কিছু বলে। সো অ্যাজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আগামী দিনের জন্য যদি আমি বলি যে আজকে যে জবে জয়েন করছো 2030, 2040, 2050-এ, এটা কতখানি রেলিভেন্ট থাকবে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তো একটা বেশ বড় জায়গা। এটা তো ধরেন 90s-এর দিক থেকে এটার নাম শোনা গেল, বাট তার আগে কি ছিল না? আগেও ছিল। আগে ডিফারেন্ট ডিপার্টমেন্ট হিসেবে ভাগ ভাগ হিসেবে ছিল। কেউ ডিস্ট্রিবিউশন, কেউ প্রকিউরমেন্টে, কেউ অপারেশন, হ্যাঁ, কেউ প্রোডাকশন। সাপ্লাই চেইন এসে করলো কি, এটাকে একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসলো। কারণ এখন ইন্টারনেট বলেন, গ্লোবালাইজেশন, কমিউনিকেশন বলেন, সব এত স্পিডি হয়ে গেছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ একে করবো, তারপরে হ্যান্ড ওভার টেক ওভার, এরকম না, সব একসাথে সাইমালটেনিয়াসলি কনকারেন্ট ভাবে হতে হবে। তো সাপ্লাই চেইন করছে কি, সব কিছুই অপারেশনটাকে কাছাকাছি এনে, মাঝখানে যে ইনএফিসিয়েন্সি ছিল, ইনভেন্টরিজ ইনএফিসিয়েন্সি, এরকম বিভিন্ন জায়গায় ইনভেন্টরি থাকতো, মনে করেন যে ওয়ার হাউসে ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, এগুলো সব ভিজিবিলিটি এনে দিল এবং সমান করে দিল। আসলে কি হচ্ছে, সব কাজটা একটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে। তো ভবিষ্যতে এটার ডিমান্ড আরও বাড়বে এবং আরও বেশি এটা এন্ড টু এন্ড ভিজিবিলিটি বাড়বে এবং একটা পয়েন্ট থেকে আরও কাজ হবে। আসলে মানে যেমন আগে বলা হতো কি, মার্কেটিং একটা ডিপার্টমেন্ট, সেলস একটা ডিপার্টমেন্ট, আর প্রোডাকশন ফ্যাক্টরি আরেকটা ডিপার্টমেন্ট, এগুলো সব এখন মার্জ হয়ে যাবে। আগে সিও হতো বেশিরভাগ মার্কেটিং ডিপার্টমেন্ট, বিকজ হি উইল ব্রিং মোর বিজনেস, মানে ব্রিং বিজনেস নিয়ে আসবে, তার কথাই বাকি সব চলবে। মানে এখন বিজনেস মানে তো হচ্ছে আর্নার, তোমরা তো খালি খরচ করো। এখন ব্যাপার হচ্ছে কি যে এই কমিউনিকেশনের যুগে মার্কেটিং স্ট্র্যাটেজি সবাই সবারটা জানে। বিজনেসে উইন করতে গেলে আপনার ওই যে গোড়ায় প্রকিউরমেন্ট বললেন না, প্রকিউরমেন্ট সাপ্লাই চেনে যে এফিসিয়েন্ট বেশি, প্রকিউরমেন্টে যে জিততে পারবে সেই বিজনেসে জিতবে। বিকজ সেলিং প্রাইস, বায়ার যা কিনতেছে সবাই সবার প্রাইস জানতেছে, এবং বায়ার আর নট নাও ডেজ লয়াল টু এ ব্র্যান্ড। তার অল্টারনেট সামনে উপস্থিত, সে একটা না পেলে আরেকটা নিবে। তাহলে আপনাকে বিজনেস সাস্টেনেবল করতে গেলে, বিজনেস গ্রো করতে গেলে আপনাকে সাপ্লাই চেনে এফিসিয়েন্স হতেই হবে। দ্যাট ইজ নট এ অপশন, দ্যাট হ্যাজ টু বি ডান টু সাস্টেন দ্য বিজনেস। এবং দেখেন যে এখন মার্কেটিং থেকে সিও হওয়ার চেয়ে এখন ট্রেন্ড আসছে সাপ্লাই চেন থেকে, বিকজ হি নোজ এন্ড টু এন্ড, এবং ওখানে সে খুব কুইকলি কন্ট্রিবিউট করতে পারবে। তার সাথে সে মার্কেটিংটাকে হ্যান্ড হিসেবে নিচ্ছে, সাপ্লাই চেন থেকে এখন সিও হচ্ছে। ট্রু। এবং দেখেন আজকের দিনে এই যে এত বড় বড় ব্যবসা, এত কিছু, এত ওয়ালমার্ট কত ব্যবসা করছে, অ্যামাজন, আলিবাবা, রাইট, জাস্ট সিম্পলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এক্সেলেন্সটা তারা করেছে, করে আজকে সারা দুনিয়া তাদের হাতের মুঠোয়। সো এরকম কিন্তু ওরা যে সারা জীবন করবে তা না, আপনি তার চেয়ে বেশি এফিশিয়েন্ট হন, ইউ ক্যান গ্র্যাব দ্যাট মার্কেট। যে যত বেশি এফিশিয়েন্ট হবে সে তত বেশি এগিয়ে যাবে। সিম্পল জিনিস, প্রসেস যত সিম্পলিফাই করতে হবে, যত ফাস্টার করতে পারবে, যত কুইক রেসপন্স করতে পারবে, এই দুনিয়া তার। তা আমার মনে হয় যে বাংলাদেশে যে ওয়ার্কফোর্স আছে এবং যে টেক সেভি আমি ইয়ং জেনারেশন দেখি, এরা সাপ্লাই চেনে আসলে অনেক ভালো করবে। আচ্ছা, এখনও আপনার কাছে জানতে চাই যে মানে ধরেন কেউ যদি সাপ্লাই চেইন নিয়ে পড়াশোনা করতে চায়, কাদের পড়াশোনা করা উচিত? আমি বলবো সাপ্লাই চেইন ফিল্ডটা এত বড়, যে কোনো যে ডিসিপ্লিনে পড়াশোনা করুক, হি অর শি ক্যান বিল্ড ক্যারিয়ার ইন সাপ্লাই চেইন উইথ সাম হয়তো ডিপ্লোমা ট্রেনিং, কিছু পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ট্রেনিং, অথবা যদি ট্রেনিংয়ের সার্টিফিকেশন নাও থাকে, যদি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে যে প্যাশনেটলি কাজ করে, আমি বারে বলি যে প্যাশনেটলি শেখার চেষ্টা করে, তাহলে এটা পড়াশোনা। মানে আমি আরেকটু যদি জানতে চাই যে আমার কোন কোন স্কিল সেট থাকলে, লাইক আমি ম্যাথসে ভালো, আমি ক্যালকুলেশনে ভালো, অথবা আমি খুব ভালো ডিসিপ্লিন, দুইটা বেসিক আমি মনে করি, আরও অনেক আছে। একটা হচ্ছে ইওর কমিউনিকেশন, আরেকটা হচ্ছে যে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি।
আচ্ছা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আর হচ্ছে কমিউনিকেশন। তার সাথে বেসিক হচ্ছে আপনি খুব যদি সিনসিয়ার হতে হবে, খুব কুইক রেসপন্ড করতে হবে। এটা থাকলে, এগুলো বেসিক থাকলে পারবে। আচ্ছা, নট তাহলে নেসেসারিলি যে আপনাকে অনেক পরে আসতে হবে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আপনি গ্রো করেন। সাপ্লাই চেনের তো অনেক ফিল্ড আছে, হ্যাঁ। সাপ্লাই চেন ইজ নট ওয়ান ফিল্ড। আরও ধরেন ডিস্ট্রিবিউশনে কাজ করবে, প্রোকিউরমেন্টে করতে হবে, আউটবাউন্ড প্রোডাকশন প্ল্যানিংয়ে কাজ করতে হবে, প্ল্যানিংয়ে বড় কাজ আছে, হ্যাঁ। এবং সাপ্লাই চেনের এখন স্পেশালাইজেশন হচ্ছে, অ্যারোনটিক্যাল সাপ্লাই চেন, রাইট। হসপিটাল সাপ্লাই চেন, হ্যাঁ। তো এরকম কিন্তু এখন যখন এই সাবজেক্ট এখন ম্যাচিউর হচ্ছে, এর অনেকগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে। ট্রান্সপোর্টেশন একটা বিশাল এরিয়া সাপ্লাই চেনের, ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট। তো এই ফিল্ডগুলোতে কাজ করার জন্য কি হচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন নতুন ডিসিপ্লিন বিভিন্ন ইউনিভার্সিটি অফার করতেছে। তো আমি যেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করি না কেন, এইগুলো যদি আমি একটা একটা করে অ্যাড করি, তাহলে আমার ক্যারিয়ারে কি হলো, এক একটা করে ফেদার যোগ হলো, আমার একটা স্কিল সেট যোগ হলো, আমি ক্যারিয়ারটাকে আরও ফ্লোরিশ করতে পারবো। আপনার কি মনে হয় যে বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কাজ করার জন্য অনেক বেশি হেল্প করবে? অনেক বেশি হেল্পফুল। ডাটা অ্যানালিসিসটা লাগবে, কারণ কোথায় কি আছে, আমি এই টেবিলে বসে, এই মোবাইলে বসে আমি সব দেখবো, কানেক্টিভিটি করব এবং আমার বিজনেস স্ট্র্যাটেজির সাথে কোনটা ম্যাচ করতেছে। এবং কোনোখানে একটা যদি ক্রাইসিস তৈরি হয়, এই যে এখন যে গালফের মধ্যে সমস্যা হচ্ছে, আমার লিড টাইম বেড়ে গেল, সো আমি এটা কীভাবে সলভ করবো? আমি অল্টারনেট সাপ্লায়ার দেখবো, নাকি আমার সাপ্লায়ারকে বলবো তুমি সিঙ্গাপুরে একটা ওয়ারহাউস করো, সোদের জন্য আমি গালফ ক্রস করে রাখতে নেই, আমি তোমাকে ফোরকাস্ট দেবো, তুমি আমার এখানে আমার জন্য ইনভেন্টরি রাখবা। সো এই জিনিসগুলা কি লাগবে, যে তোমার সাপ্লাইয়ের সাথে রিলেশন লাগবে, একটা ক্রিয়েটিভ সলিউশন লাগবে, অ্যান্ড ডাটা অ্যানালিসিস করতে হবে যে আমার ফিউচারে কী লাগতেছে, কে কে দিতে পারবে, তার ব্যাকগ্রাউন্ড কী, সব কিছু ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, তারপরে ডিস্ট্রিবিউশন অ্যানালিসিস, সব কিছু মিলে আমাকে কিন্তু একটা কমপ্লিট সলিউশন দিতে হবে। এই সলিউশনটা যে খুব কুইকলি ম্যাচিউরভাবে নিজেকে নিতে পারবে, সে ফোর্সি করতে হবে অনেক বেশি প্রবলেমটা, সে ফোরকাস্টিং, forecast প্রপার এবং ফোর্সি ফোরকাস্টিং করে যত কিছু, তার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, সে এমন একটা সলিউশন দিবে দ্যাট উইল গিভ কম্পিটিটিভ এজ টু দ্য কোম্পানি অন্যদের চেয়ে। অ্যাবসলিউটলি, এটি অ্যাবসলিউটলি। তো আসলে সাপ্লাই চেন যে আমি একটা কোর্স করলাম শেষ না, এটা কমপ্লিটলি একটা গ্রোয়িং সাবজেক্ট। নিজেকেও আস্তে আস্তে কিন্তু সবসময় গ্রো করতে পারতে হবে। দেন অ্যাট দ্য টাইম you can claim to be a CEO of the company because you are controlling everything, you know every ins and out of the business. So CEO হলে তো তুমি আর ভালো করবা। সো ম্যাথস, ফোরকাস্টিং, স্ট্যাটিস্টিক্স এগুলো কি এগুলো হেল্পফুল? অবশ্যই হেল্পফুল। এবং এখন দেখেন এই যে স্টেম সাবজেক্টগুলো, এটা যে বলতে পড়া হয়, এই সবগুলো কিন্তু সাপ্লাই চেনে কাজে লাগবে। আবার মনে করেন কেউ হয়তো আমাদের দেশে সে সোশ্যালাইজেশনে পড়ছে, হয়তো এগুলো পড়ে নাই, বাট স্কিল গ্রো করার তো কোনো সুযোগের অভাব নাই। আমি স্কিল গ্রো করে নিতে পারি। আমি একটা ডিপ্লোমা করলাম, আমি কোনোখানে একটা ডাটা সায়েন্সের উপরে কোর্স করে নিলাম। আজকাল অনলাইনে যে কোনো দেশের বাইরে অল্প কিছু খরচ করলে, অনলি থিং ইউ নিড দ্য অ্যাটিটিউড টু লার্ন। আপনার ইন ফিঙ্গার টিপস সব ট্রেনিং সব কিছুই কিন্তু হাতের কাছে আছে। রাইট। এখন হচ্ছে কি ইনফরমেশন বাউন্টিনেস, সো মাচ ইনফরমেশন, আপনি কোনটা নাকি কোনটা নেবেন। অনলি থিং আপনাকে রাইটটা সিলেক্ট করতে হবে এবং প্যাশনেটলি লেগে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার একটা স্কিল না গ্রো করতেছে, আমি এটা ছাড়বো না। রাইট। এই যে একটা অ্যাডামেন্ট, এইটা ধরে থাকলে আপনি গ্রো করবেন। আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয় আপনি ভালো বলতে পারবেন, যে আমরা ইউনিভার্সিটি বা কলেজগুলোতে, বিজনেস কলেজগুলোতে আমরা পড়ি অনেক বেশি থিওরিটিক্যাল, এবং যারা পড়ান আমাদের কলেজে, ইউনিভার্সিটিতে প্রফেসররা পড়ান, আনফর্চুনেটলি ওনাদের সাথে ইন্ডাস্ট্রির আন্ডারস্ট্যান্ডিং, রিলেশনশিপ অনেকেরই থাকে না। ফলে তারা যেটা হয় যে ওনারা যেটা পড়ে এসেছেন, বইয়ে যেটা আছে, ওনারা থিওরিটিক্যাল জিনিসটাই বলেন, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা কম থাকে। কিন্তু এই যে বিভিন্ন ট্রেনিং কোর্সেস যেগুলো থাকে, বিভিন্ন ডিপ্লোমা কোর্স যেগুলো থাকে, যেগুলো সরাসরি যারা ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট তারা নেন, তো ফলে তাদের পড়ানোটা, তাদের শেখানোটা অনেক বেশি বাস্তবসম্মত, রিয়েল লাইফ এক্সাম্পল থেকে নেওয়া, আজকের ফ্যাক্টরির কী কী প্রবলেম বা এই প্রসেসে কী কী ইস্যুস হয়, কোনটা দরকার একটা শেখা, এই মুহূর্তের চ্যালেঞ্জ এবং আগামী দিনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য, সেটা তারা ভালো জানেন। তো আপনার কি মনে হয় যে একটা ইউনিভার্সিটির ওই থিওরিটিক্যাল ডিগ্রির চাইতে বরং এই ধরনের ছোটো ছোটো কোর্সগুলো আমাদের আরও অনেক বেশি হেল্প করতে পারে? অবশ্যই। আমি এখন একটা জিনিস বলি যে আমাদের দেশে যেমন একটা কনসেপ্ট আছে যে ইন্ডাস্ট্রিগুলা, অর্গানাইজেশনগুলা জব ফেয়ার করবে, ওখান থেকে তাদের পছন্দ মতো লোক নেবে, এটা একটা ব্রিজিং। জি। এটা ব্রিজিং ফাইন, এটা খুব খুব বেশি এফেক্টিভ না। মানে আমরা এক্সপেক্ট করছি যে অর্গানাইজেশনগুলো ইউনিভার্সিটির কাছে যাবে, এখন উল্টা হতে হবে। ইউনিভার্সিটি হ্যাজ টু কাম টু অর্গানাইজেশন। ঠিক তাই। বিকজ আমরা রিয়েল লাইফে যে প্রবলেমগুলো ফেস করতেছি এবং কর্পোরেট লেভেলে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, তার চেয়ে টেক্সট বুকগুলো অনেক পিছনে আছে। তাহলে কি করতে হবে, এখন কন্টেম্পোরারি যে কাজগুলো আমরা করি, সেগুলো রিসার্চ ওয়ার্ক হবে ইউনিভার্সিটির সাথে, একটা ব্রিজিং হলে পরে। বাট আমাদের দেশে যেহেতু আনফর্চুনেটলি এটা এখনো হয় নাই,
যে আমরা পড়াশোনা করতেছি একরকম আর জবে দেখি আরেক এনভায়রনমেন্ট, এই যে গ্যাপটা আছে। এবং আমরা যা পড়াশোনা করে আসছি হুম। কাজের ক্ষেত্রে গিয়ে আনফর্চুনেটলি আমার স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি ডিগ্রি বলেন, আমার কাজের ক্ষেত্রে এটা কোনো কিছু ভ্যালু অ্যাড করছে খুব কম মাত্রায়। শুরুতে ডাইরেক্টলি করতেছে না, ওটা আমার ব্যাক এন্ডে একটা থাকতেছে, আমার যে ইংলিশটা ডেভেলপ হলো, আমি ম্যাথ পারি, অ্যানালিটিক্যাল আছে, ওইটা হলো, বাট ডাইরেক্ট হচ্ছে না, ডাইরেক্ট সাবজেক্টে মানে আমি তো হচ্ছে না। সাবজেক্টের ডিসিপ্লিন ফাইন্যান্সে বা ম্যানেজমেন্টে বা মার্কেটিংয়ে বা বায়োটেকনোলজিতে পড়ছি, কিন্তু এই পড়াটা পড়ছি কিন্তু এটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আমার সাথে না থাকায় আমার আসলে এই শেখাটার ব্যাপারে আমার আগ্রহ থাকতে হবে। এমন যদি হতো, যদি এটা কখনো করা সম্ভব হয়, যে ফার্স্ট ইয়ারটা আমরা বেসিকগুলো পড়লাম ডিসিপ্লিনে, সেকেন্ড ইয়ারের একটা বছর আমাদের যে ফ্যাক্টরি বা কোনো অর্গানাইজেশন রিসার্চ, আমার যে যে ডিসিপ্লিন রিলেটেড অর্গানাইজেশনে আমি ক্যারিয়ারটা নেবো, সেখানে 1 বছর থাকবো, তারপরে এসে আমি আবার আবার অ্যাডভান্স যে এটা সাবজেক্টগুলো খুবই ভালো হয় যদি করতে পারি। তাহলে হতো যে কি, আমি আরে কাজের বেলাতে আমি এটা দেখেছি, হ্যাঁ এটার সাথে এটা আমি জানি আমি কি জন্য করতেছি, রাইট, অনেক অবশ্যই বেড়ে যেত, অবশ্যই। এবং তখন কি এটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে অনেক ইউনিভার্সিটির বেশি একটা ব্রিজিং connected, হতো। exactly। ইন্ডাস্ট্রিও জানতো যে আমার এখানে 6 মাসের একটা ইন্টার্নশিপ করলো সেকেন্ড ইয়ারে, সে কি করতেছে, আবার সেও চাইতো যে আমি পাশ করে এখানে জয়েন করতে পারি কিনা, এই ব্রিজিংটা হতো। প্লাস হচ্ছে যে আমি যেটা পড়তেছি পরে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে, আমার মাথার ব্যাক এন্ডে কিন্তু আছে আমি কি দেখে আসছি, আমার কিন্তু ওই জায়গায় কাজ করতে এবং হবে, রিলেট করা, Relate কানেক্ট করতে পারবো, করাটা relate করতে এত ইজি হতো। আমি এটা দেখেছি যে ধরেন আমরা যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছি, আন্ডার গ্র্যাড করেছি, পোস্ট গ্র্যাড করেছি, তা জানা শিখেছি, পরে যখন আমরা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করেছি 6 মাসের 1 বছরের, কারণ ততদিনে আমরা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, তখন মনে হচ্ছে আচ্ছা এই বিষয়টা জানলে ভালো হয়, এই বিষয়টা ডিপ্লোমা থাকতে ভালো হয়। ওই ডিপ্লোমা করতে গিয়ে তখন আমরা দেখেছি যে আরে আমি তো কাজে এইগুলি করি, আমার রিলেট করতে খুব মজা লেগেছে, পড়তে খুব মজা লেগেছে, বোঝাটা আমার জন্য অনেক সোজা হয়ে গেছে। রাইট। এই জায়গাটা আমাদের এডুকেশন সিস্টেমে একটা বিশাল বড় মিসিং। বিশাল Point. মানুষের ওটা চেঞ্জ আনতে হবে, না হলে হবে কি যে পড়াশোনার ব্যাপারে এই যে জেনারেশন জেডের কথা বললেন, আরো আগ্রহ চলে যাবে, এরপরে কি হবে, তাই না? তো আমার তো কাজে লাগতেছে না। আমার কাজে লাগে না তো কোনো কিছু। আরেকটা যেটা বড় ব্যাপার হবে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো থেকে কিন্তু আমি শিওর যে আপনিও এই কথা বলেন যে ভাই আমার কাছে তো চাকরি আছে, আমি লোক খুঁজছি, লোক পাচ্ছি না, রাইট কম্পিটেন্সি লোক পাওয়া যায় না, কম্পিটেন্ট লোক পাচ্ছি না। আবার হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে সিভি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে, ঘুরতেছে এবং জব অ্যাড আসতেছে 2 বছরের অভিজ্ঞতা লাগবে, তাই না? ফ্রেশদের কে নিতে চায়, কারণ ওকে নেওয়ার পরে তো আরো 2 বছর ওর পিছনে ইনভেস্ট করতে হবে, শিখাতে হবে, আবার অর্গানাইজেশনগুলা চিন্তা করে আমি 2 বছর শিখাবো, ও যদি সুইচ করে চলে যায়, তাই না? তো এই জায়গাটায় একটা অস্থিরতা বিরাজ করতেছে। এবং এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপ করার জন্য এই যে ব্রিজ যেটা বলছিলেন যে অর্গানাইজেশনের সাথে এডুকেশন সিস্টেমের বা ইউনিভার্সিটির এই ব্রিজটা কি করে আমরা ব্রিজটা এই যে কিছু কিছু এবিপির মতো অর্গানাইজেশন যারা এই ব্রিজটা নিয়ে কাজ করতেছে, যে ডিপ্লোমা কোর্সগুলি, হ্যাঁ, এগুলো মোর অন ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং এটা যারা করাচ্ছে যারা তারা করাচ্ছে। আপনার মতন মানুষ যারা একেবারে আমরা প্র্যাকটিক্যাল ছাড়াও ফিল্ড আরো থেকে অনেকে আছে, বা এই প্ল্যাটফর্মটা ধরেন আমি এসে তার পড়াতে পারবো না, এই প্ল্যাটফর্মটা করার জন্য কিছু অর্গানাইজেশন হচ্ছে দেশে এই গ্যাপটার জায়গায়, এবং দেখবেন যে ইয়ং জেনারেশন চাকরি পাওয়ার জন্য কেউ কেউ এটা করতেছে, শিখতেছে, কারণ সে ইন্টারভিউ বোর্ডে এগুলো বলতে পারলে চাকরি হবে। আবার যে যে জব করতেছে সে দেখতেছে আমি তো এটা জানি না, আমার একটা প্রমোশন দরকার, আমার সামনে আগাতে হবে, তখন সেই কোর্সগুলো করতেছে। তো এরকম অর্গানাইজেশনগুলো দেশের আরও দরকার আছে, এই জন্য যে ইউনিভার্সিটি যতদিন পর্যন্ত আগিয়ে না আসে, আমার তো ইন্ডাস্ট্রিতে কম্পিটেন্ট লোক লাগবেই, সেই জায়গায় এরা একটা খুব ভালো একটা ইকোনমিতে বা দেশের জন্য মানে ডেভেলপমেন্টের জন্য একটা ভালো কাজ করতেছে, এটা আরও বাড়া উচিত। এবং এইটা যত বাড়বে আমাদের রিসোর্সগুলি তত বেশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে। ট্রু ট্রু। এবং আমাদের যারা স্টুডেন্টরা আছে আন্ডার গ্র্যাড লেভেলে হোক, পোস্ট গ্র্যাড লেভেলে হোক, যারা জব করছে, ফ্রেশার্স যারা আছে, তাদেরকে আপনার মনে হয় যে এটা করা উচিত যে যেই ডিপ্লোমা কোর্সগুলো বা যে ট্রেনিং কোর্সগুলোতে একেবারে কম্পিটেন্ট লোক, যিনি ইন্ডাস্ট্রি লিডার বা যিনি এই ফিল্ডে কাজ করছেন, যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেই সমস্ত কোর্সগুলো বেশি করে করা অবশ্যই করা উচিত, হ্যাঁ, কারণ প্র্যাকটিক্যাল আসপেক্টটা তো ডিফারেন্ট, ওটার থেকে একদম যিনি কাজ করেছেন তার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা যখন শেয়ার করবে, একটা হচ্ছে যে সে ভিজুয়ালাইজ করতে পারবে যে আমাকে কী করতে হবে, কী কী চ্যালেঞ্জ ফেস করতে হবে জব লাইফে, যে এবং মোটিভেটেড হবে লোকজন, হ্যাঁ, এই জিনিসটা খুবই দরকার। এবং আলহামদুলিল্লাহ অনেক অর্গানাইজেশন এখন তৈরি হচ্ছে, আবার অনেকে দেখি যে বাইরে যে প্রফেশনাল ডিগ্রি নিয়ে আসতেছে, রাইট। এখন ইন্টারন্যাশনালি ঘরে বসে পড়েও কিন্তু প্রফেশনাল ডিগ্রিগুলো আনা যায়, করা যায়। তাহলে কি আমাকে পড়াশোনা করতে হবে ওই রিলেটেড, তারপরে কিছু মক টেস্ট দিতে হবে, এই মক টেস্ট দেওয়ার ব্যাপারে এই ধরনের অর্গানাইজেশনগুলো হেল্প করতে পারে। ট্রু ট্রু। এবং আরেকটা যেটা আপনি বলছিলেন যে
এখন সময় চলে এসছে যে আমাদের এডুকেশন বোর্ড, যে ইউনিভার্সিটিগুলোর সময় এসছে ইন্ডাস্ট্রিগুলোর কাছে যাওয়া, রাইট যে ভাই আমার ছেলেপেলেদের নিয়ে কাজ করেন, আপনার ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা দেখান, সেখান ছেলেগুলো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট জানলে ও আপনারই ফিউচার, রাইট সুতরাং সেটা জানতে হবে। এবং আমি দেখেছি যে ইউনিভার্সিটিগুলিতে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলিতে আপনাদের মতো যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন, যাদের 27 বছর এক্সপিরিয়েন্স আপনার, এরকম প্রচুর লিডার আছেন, কর্পোরেট লিডার্স, যারা ইউনিভার্সিটি যদি বলে আমাদের সেটা একটা 1 ঘন্টার 2 ঘন্টার বা মাসে একটা ক্লাস নেন, দে উইল লাভ টু ডু দ্যাট, রাইট দে উইল বি হ্যাপি টু ডু দ্যাট। কিন্তু আনফর্চুনেটলি আমাদের পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি থেকে আমরা অফার পাই না, ডাকেই না। প্রাইভেটে কেউ কেউ ডাকে, এক্স্যাক্টলি, প্রাইভেটে কেউ কেউ বলে যে আসেন একটু ক্লাস নেন একটু বলেন, হ্যাঁ, কিন্তু পাবলিক থেকে আমরা ওটা পাই না। একদমই করে না। ওইখানে হয় কি ওই ইনিশিয়েটিভ নেওয়া, লিডারশিপ নেয়, লিডারশিপ তো সব জায়গায় প্রযোজ্য। ওইখানকার যিনি ডিপার্টমেন্টের হেড আছেন, যিনি প্রফেসর আছেন, উনি হয়তো চিনেই না। উনি তো এটা চিন্তা করেন না। উনি চিন্তা করতেছেন ওনার ডিপার্টমেন্ট চলতেছে, ছেলে পেলে পড়াশোনা করতেছে বা, কিন্তু ইন্ডাস্ট্রির সাথে ওনার ডিপার্টমেন্টের একটা ডিমান্ড তৈরি হয় যে আমার ডিপার্টমেন্টের ছেলেরা ভালো করবে, পরবর্তীতে আমার সুনাম হবে, ওই ব্রিজিংটা তো নাই। ওইটা ওনারা ওনারা ফোরসাইটনেস ওটা দেখতে পান না। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। সুতরাং এরকম ক্ষেত্রে যেগুলো জায়গায় সরাসরি ইন্ডাস্ট্রি লিডার, যারা কর্পোরেট লিডার্স যারা আছেন, যারা ওই এক্সপার্ট লেভেলে গ্রো করেছেন, তাদের সান্নিধ্য পেতে হলে, তাদের কাছে সরাসরি কাজ শিখতে হলে আমার মনে হয় এই ধরনের কোর্সগুলো করা, ডিপ্লোমাগুলো করা, যেটা এবিপি এই ধরনের অনেকগুলো কোর্স করছে। যেমন আপনি, আমরা প্রথম থেকে আপনাকে পেয়েছি আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, আপনি অনেকগুলো কোর্স করিয়েছেন আমাদের ছেলে মেয়েদের। আমাদের এখানে বিজনেস অ্যানালিটিক্স আছে, ডেটা অ্যানালিটিক্স আছে, এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে এবিপিতে প্রচুর কোর্স প্রচুর course রয়েছে। আছে। এবং মানে প্রতিটা ব্যাচেই আমরা দেখছি যে ডেডলাইনের বহুত আগেই Fill up ফুলফিল হয়ে যাচ্ছে, এবং ওর সময় ইনবিটুইন একটা ব্যাচ তৈরি হচ্ছে। এবং আমি মনে করি যে এটা খুবই ভালো লক্ষণ যে আমাদের ছেলেমেয়েরা এখন বুঝতে পারছে যে এই থিওরি বেসড পড়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। এবং সুতরাং তারা তাদের কম্পিটেন্সি বাড়ানোর জন্য এই কোর্সগুলো যে নিজে ইনিশিয়েটিভ নিয়ে নিচ্ছে। দেখেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, পাস করছে, এটা চিন্তা ছিল না, বাট এখন এরা অনেক স্মার্ট। রাইট, ওরা চিন্তা করে যে আমি এই কোর্সটা করলে আমি ক্যারিয়ারে ভালো করবো, সেই জন্য আসতেছে। আমার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট যত জানা থাকবে আমার অ্যাডভান্সমেন্ট তত বেশি হবে। এবং এই যে তাদের এই যে চিন্তা ভাবনাগুলো, নিজেকে দক্ষ করে তুলবার যে চেষ্টাটা, জানার চেষ্টাটা, নিজেকে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের সাথে কানেক্ট করার যে চেষ্টা, সেদিক থেকে ওরা আমাদের চাইতে অনেক বেটার। সেটাই যেটা আমাদের মধ্যে ছিল ওদের মধ্যে, যার জন্য আপনি বলছিলেন যে আমার শিখতে 4 বছর লাগলে ওর লাগবে 1 বছর। Right. সুতরাং আমাদের একটা খুব ভালো, দেশের একটা খুব ভালো ফিউচার আছে, কারণ আমাদের ছেলেরা অনেক স্মার্ট, অনেক ভালো প্রসেস করতে পারে। এবং তাদেরকে শেখানোর জন্য আমাদের কর্পোরেট একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, আপনাদের মতো লিডাররা দাঁড়িয়ে গেছেন, যারা তাদেরকে এই লার্নিংটা তাদেরকে ডেলিগেট করতে পারে, তাদের সাথে দিতে পারে, এবং উই ক্যান শো যে তোমরা কোথায় যেতে পারো। Exactly. তাদেরকে তো ড্রিমটা Future-টা দেখাতে হবে, দেখাতে ফিউচারটা দেখাতে হবে, তুমি এটা এটা করলে এটা যাবা। Right. ইফ দে ডোন্ট সি দেয়ার ফিউচার, যে আমি 5 বছর 10 বছর পরে কি হব, কি হতে পারবো, কি করলে, এবং নট দ্যাট যে আমি এখন তোমাকে রাস্তাটা দেখাই দিতে পারবো, বিকজ সব কিছু তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, দ্রুত চেঞ্জ হচ্ছে, বাট ওই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করার জন্য তোমাকে এখন তৈরি হতে হবে। এক্স্যাক্টলি। ইউ নিড টু ওয়ার্ক অন দি আনসার্টেন রোড, বাট ওটার ক্যাপাবিলিটি এখন তৈরি করতে হবে, এবং তার পরবর্তী ক্যাপাবিলিটি তৈরি করার জন্য এটা তোমার লাগবে। নট Right. এটা শিখলে যে ওটা যেতে পারবে তা না। সেটাই। রাইট। এবং আরেকটা যেটা বলছিলেন আপনি, যে এখনকার দিন এমন এসছে যে মাল্টি স্কিল ছাড়া টিকে থাকাই টিকে থাকা। মুশকিল। সুতরাং এই ধরনের শর্ট কোর্সগুলো, যে ধরনের কোর্স এবিপি এবং অন্যান্য প্রতিষ্ঠান অফার করে, এগুলো যত বেশি করে আমাদের এই ফ্রেশার্সরা বা আন্ডারগ্র্যাড বা পোস্ট গ্র্যাডের ছেলেমেয়েরা যত বেশি করে জানবে, তত মাল্টি স্কিলড হবে। তার জন্য অ্যাপ্লাই করা, তার জন্য একটা নতুন জবে, আপনি যেমন ভার্সেটিলিটি আপনার মধ্যে তৈরি করেছেন, এখনকার ছেলে মেয়েদের মধ্যে এই ভার্সেটিলিটি আরো আরো বেশি বেশি পরিমাণ আরো বেশি। আমাদের সময় ওটা ছিল অ্যাডভান্টেজ, এখন হয়ে গেছে এটা ম্যান্ডেটরি, এটা মাস্ট, এটা মাস্ট থাকতেই হবে, আদারওয়াইজ আপনি আপনার ডিমান্ড থাকবে না। ইট ডোন্ট এক্সিস্ট, ইট ডোন্ট এক্সিস্ট। আমরা অ্যাডভান্টেজ পেয়েছি, এখন সাস্টেন করার জন্য এটা লাগবে। এক্স্যাক্টলি, সেটাই আর কি। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে আমাদের প্রজন্ম স্মার্ট, এবং তারাও লাকি যে আপনাদের মতন ইন্ডাস্ট্রি লিডাররা, এক্সপার্টরা সরাসরি তাদের শেখাচ্ছেন। এটা আমাদের এখন দায়িত্ব পড়ে, একটা অব্লিগেশন পড়ে, যে Absolutely. আমাদের আমিও তাই একটা মনে করি। রেসপন্সিবিলিটি, যে আমরা কষ্ট করে আসছি এখানে, সবাই যে যে জন্য আছি, সেখান থেকে আমাদের ইয়ং জেনারেশনকে সাপোর্ট দেওয়া, অল্প একটু হ্যান্ডস একটু সাপোর্ট দিলে দ্যাট ক্যান ক্লিক। এটা একদম। অনেক 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 কিছু হতে পারে একজনের জন্য। একদম একদম ঠিক তাই। প্লাস এভাবেই- হচ্ছে আমাদের মানে আমরা যদি দেশের কথা চিন্তা করি, বাইরের কান্ট্রি আমাদের যে আশেপাশে আছে, তাদের চেয়ে আমাদের জেনারেশন, ইয়ং জেনারেশনের মেধা বেশি।
মেধা আছে, কিন্তু মেধাটা রাইট ওয়েতে যাতে ইউজ করতে পারি, এই জন্য আমাদের ডিরেকশন দেখাতে হবে। রাইট। এই কম্পিটেন্সিটা গড়ে তুলতে পারলেই যেটা আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশ উন্নতশীল দেশে পরিণত হবে, যে স্বপ্ন আমরা 2040-এ দেখছি, সেটা পূরণ সম্ভব হবে। তো আমাদের স্মার্ট ছেলে মেয়েরা আছে, তারা শিখছে, এবং এইভাবে আপনাদের মতো ইন্ডাস্ট্রি লিডারদের কাছ থেকে হ্যান্ডস অন শিখতে পারলে তারা অনেক বেশি এগিয়ে যাবে। রাইট, অনেক অনেক ধন্যবাদ জনাব রাকিব। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেকগুলো ভালো ভালো ইনসাইট পেলাম, অনেক কিছু জানলাম যে একটা ক্যারিয়ারের শুরু থেকে কিভাবে এগিয়ে আসতে হয়, তার ইনকুইজিটিভনেস, তার ভার্সেলিটি তৈরি করা, মাল্টি স্কিল তৈরি করা কেন দরকার, কিভাবে করতে পারে, আপনার জীবনের গল্প, সব কিছু মিলে একটা খুব চমৎকার লার্নিং সেশন আজ আমাদের হলো। থ্যাংক ইউ আপনাকে, আপনিও অনেক ইনসাইট দিয়েছেন, অনেকভাবে যে কথা আমি হয়তো নিজে চিন্তা করেছি বাট এইভাবে বলবো সেটারও হয়তো চিন্তা করি না যে এইভাবে বলা যায়। চিন্তা করে গুড সেশন, আমরা অনেক সুন্দর আলাপ করলাম। আপনিও ডিরেকশনটা খুব ভালো দিয়েছেন, হ্যাঁ, যে আমি যেগুলা হয়তো চিন্তা করে এসে কী বলবো তা তো চিন্তা করি নাই, বাট আপনার কথার মাঝখানে আমি অনেকগুলা চিন্তা আমার মাথার মধ্যে ঘুরছে, পয়েন্ট চলে আসছে। দ্যাট ইজ গুড। রাইট, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, তো thank যারা আছেন দেখছেন আমাদের এই পডকাস্ট, তাদেরকে যেটা রাকিব সাহেব বললেন যে আমাদের অনেক বেশি মাল্টি স্কিল হতে হবে, ভার্সেটাইল হতে হবে, এবং যারা হ্যান্ডস অন, যাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্টিস আছে, ওনার মতন 27 বছর উনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, 6টা মাল্টি ন্যাশনাল, 6টা লোকালে কাজ করেছেন, বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন, আইবিএ থেকে ফাইন্যান্সে আরেকটা গ্র্যাজুয়েশন করেছেন। সো দেখেন ইগারনেস মানুষকে কোথায় নিয়ে যায়। তো আপনাদের মধ্যে নিশ্চয়ই ইগারনেস থাকবে, এবং অন হ্যান্ড প্র্যাকটিক্যাল এই নলেজগুলো যদি গ্যাদার করতে চান, এক্সপিরিয়েন্সগুলো যদি গ্যাদার করতে চান, এ ধরনের শর্ট কোর্সগুলো, ডিপ্লোমাগুলো যত করে করবেন আপনার স্কিল তত বাড়বে। আর আপনাকে হেল্প করার জন্য তো এবিপি সবসময় আছে। সো এবিপির ওয়েবসাইটে গেলে আপনি কোন কোন স্কিল ডেভেলপ করতে পারেন, কারা কারা এর সাথে আছে, কোন ইন্ডাস্ট্রি লিডার আছে, তার ডিটেল দেখতে পারবেন। সো ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নিন, তারপর নিজেই সিদ্ধান্ত নিন কোন বিষয়ে আপনার নিজেকে এক্সপার্ট করবেন। তো দেখা হবে আপনার সাথে আমাদের আগামী পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।